গুড মর্নিং। আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। আমরা আসলে কয়েকদিন আমরা বোর্ড বি কোশ্চেনের ধরন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা বোর্ড এ, যেখানে দুইজন সিনিয়র সার্জন থাকবেন, মোস্ট সিনিয়র সাধারণত দুজন থাকেন এবং খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বোর্ড। সবগুলো পরীক্ষাই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যেহেতু সিনিয়র টিচাররা থাকেন, এখানে ইমপ্রেশনের একটা ব্যাপার আছে। আমি এখানে যে কোশ্চেনগুলি আছে বিভিন্ন সিস্টেমের, এগুলি আমি আপার জিআইটি ছাড়া ইউজুয়ালি তোমাদের পড়াই না, কিন্তু তারপরেও যেহেতু পরীক্ষার ওরিয়েন্টেড একটু আলোচনা করছি তোমাদের সুবিধার জন্যে, সেজন্যে অ্যাপ্রোচটা কেমন হবে, প্রস্তুতি না থাকলে আসলে পরীক্ষার সময় ভালো উত্তর করা যায় না। এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমার জানা থাকলে প্রশ্নের সঙ্গে আমি আরেকটু সাধারণত আলোচনা করব এর সঙ্গে রিলেটেড, এবং সেক্ষেত্রে তোমাদের রিটেনের কোশ্চেন বুঝতেও সুবিধা হবে এবং বেসিক সার্জিক্যাল কনসেপ্টটাও তোমাদের একটু ভালো পরিষ্কার হবে যদি মন দিয়ে একটু শোনো। খুব সিম্পল জিনিস, কিন্তু প্রশ্ন করা উত্তর করার জন্যে প্রস্তুতিটা কিন্তু তোমাদের আলাদা করে থাকতে হবে। প্রথম কোশ্চেন, ডিফাইন হার্নিয়া। তোমরা জানো, অ্যানাটমির থেকে পড়ে এসছো, তারপরও প্রতিটা ডেফিনেশনের কিছু কি পয়েন্ট থাকে বা কি ওয়ার্ড থাকে, সেগুলো সম্বন্ধে একটু যে ভাষায় তুমি বলো, যেভাবেই বলো, বাংলায় বলো, ইংরেজিতে বলো বা মিক্স করে বলো, বুঝিয়ে বলতে হবে এটা। হোয়াট ইজ হার্নিয়া বা ডিফাইন হার্নিয়া? এখানে বিভিন্নভাবে বলতে পারো, তো সব থেকে সহজ করে মনে রাখার জন্যে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি ভিসকাস, এটুকুন বললেও হবে। পার্ট অফ ভিসকাস না বললেও হবে, যেটুকুন যদি বলতে পারো তাতেও কোনো অসুবিধা নেই। অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি ভিসকাস অর পার্ট অফ এ ভিসকাস through the weak point of its containing cavity। এটা তুমি যে ভাষায় বলো, মানে যেখানে ভিসেরাটা আছে, যে ক্যাভিটির মধ্যে, তার দেওয়ালে কোনো উইক পয়েন্ট দিয়ে যদি এটা প্রোট্রুশন হয়, অ্যাবনর্মাল প্রোট্রুশন হয়। নর্মালটি থাকেই, ইসোফেগাস থেকে স্টোমাক আছে, স্টোমাক থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, ইসোফেগাস থাকে থোরাসিক ক্যাভিটিতে। সেখানে যে প্রোট্রুশন হচ্ছে এটা কিন্তু অ্যাবনর্মাল না, নর্মাল। এটা হার্নিয়া হবে না, এ কথাটা যেন খেয়াল থাকে। তাহলে অথবা আরেকভাবে বলতে পারো, প্রোট্রুশন অফ এনি ভিসকাস অর পার্ট অফ এ ভিসকাস থ্রু দ্য অ্যাবনর্মাল ওপেনিং অফ ইটস কন্টেইনিং ক্যাভিটি। এই অ্যাবনর্মাল কথাটা যে কোনো এক জায়গায় ব্যবহার করতে হবে, তবে শুরুতে এটা ব্যবহার করলে আমি কমফর্ট ফিল করি, আমি এভাবে বলার চেষ্টা করি। তাহলে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি ভিসকাস থ্রু দ্য ওয়াল অফ ইটস কন্টেইনিং ক্যাভিটি, থ্রু দ্য ওয়াল অফ ইটস কন্টেইনিং ক্যাভিটি। ওপেনিং না বললে হবে। তাহলে abnormal protrusion of any viscous or part of a viscous through the wall of its containing cavity, যে ক্যাভিটিতে আছে তার ওয়াল দিয়ে যদি কোনো অ্যাবনর্মাল প্রোট্রুশন হয়। হার্নিয়া হয় দুইভাবে, বেসিক মেকানিজম দুটো। একটা হচ্ছে ওয়ালে কোথাও দুর্বলতা আছে, অথবা ওয়াল সবল আছে কিন্তু ভিতরের প্রেশার বেড়ে গেছে। ওয়াল ঠিকই আছে কিন্তু ভিতরে ইন্ট্রাক্যাভিটারি প্রেশার কোনো কারণে বেড়ে গেছে, অ্যাবনর্মালি বেড়ে গেছে। সেক্ষেত্রে যে ওয়ালটাকে প্রোটেক্ট করার কথা ছিল সে তখন প্রোটেক্ট বা ডিফেন্ড করতে পারবে না। দুটো মেকানিজমে হতে পারে। তো ওটাই আমরা আলোচনায় যাব না, আমরা ডেফিনেশনের মধ্যে আসলাম। আবার একটু আমি বলি, এটা নিয়ে প্রায় গোলমাল হয়। জাস্ট নিজের মনে করে একটু মনে করো, নিজে নিজে করে দেখো, খেয়াল হয়ে যাও, অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। Abnormal protrusion of a viscous or part of a viscous through the wall of its containing cavity। এর সঙ্গে আরেকটা পার্ট আছে, হাউ হার্নিয়া ইজ ক্লাসিফাই ক্লিনিক্যালি। হার্নিয়া কিন্তু নানাভাবে ক্লাসিফাই করা যায়।
এক্সটার্নাল হার্নিয়া, ইন্টারনাল হার্নিয়া ক্লাসিফাই করা যায়। আমরা ইউজুয়ালি বিভিন্নভাবে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে কতগুলো এক্সটার্নাল হার্নিয়ার নাম বলো, কতগুলো ইন্টারনাল হার্নিয়ার নাম বলো, কতগুলো কমন হার্নিয়ার নাম বলো। প্রতিটা প্রশ্নের উত্তর কি ডিফারেন্ট, আলাদা উত্তর আলাদা হবে। কমন হার্নিয়ার উত্তর বলো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু জানতে হবে কমনলি ওয়ার্ডে যেগুলো আমরা পাই। কমন হার্নিয়া বললে আমরা কি বলবো? যদি আমি বলি কমনেস্ট হার্নিয়া কি হয় বডিতে, বডিতে কমনেস্ট হার্নিয়া আসলে আমলিকাল হার্নিয়া। এটা ফ্রিকুয়েন্টলি আফটার বার্থ আমরা এটা পাই। কমনেস্ট হার্নিয়া বললে পারে এটা কিন্তু আমলিকাল হার্নিয়া। ক্লিনিক্যালি কমন হার্নিয়া কোনটা? মোস্ট অফ দ্য আমলিকাল হার্নিয়া ডাজ নট নিড এনি ট্রিটমেন্ট, স্পন্টেনিয়াসলি এটা ভালো হয়ে যায়, চিকিৎসা লাগে না। ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট কমন হার্নিয়া কি? ডেফিনেটলি ইনগুইনাল হার্নিয়া। এটা যদি মনে থাকে, ইনগুইনাল হার্নিয়া। তাহলে তোমাকে যদি বলা হয় কয়েকটা কমন হার্নিয়ার নাম বলো, তাহলে বলতে হবে ইনগুইনাল হার্নিয়া, আমলিকাল হার্নিয়া, অ্যান্ড দেন দুটো স্পন্টেনিয়াস হার্নিয়া, আর একটা আছে ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়া, এই তিনটা হার্নিয়ার নাম না বললে হবে না। যদি বলা হয় যে কতগুলো ইন্টারনাল হার্নিয়ার নাম বলো, ইন্টারনাল হার্নিয়ার নাম বললে তোমাকে ডায়াফ্রামেটিক হার্নিয়ার নামটা যেন ভুল না হয়। ডায়াফ্রামেটিক হার্নিয়া, হায়াটাস হার্নিয়া, আরও অনেক হার্নিয়া আছে, তোমাদের জানার দরকার নেই। তোমাদের যেগুলো তোমরা কখনো না কখনো পড়ছো সেইগুলো তোমাদের যেন ভুল না হয়। ডায়াফ্রামেটিক হার্নিয়া এবং হায়াটাস হার্নিয়া তোমাদের বিভিন্ন সময় আলোচনায় এসছে, এটা যেন ভুল না হয়। ইন্টারনাল আরও অনেক হার্নিয়া আছে, উপর থেকে নিচে ব্রেনে হার্নিয়া হতে পারে, অ্যাবডোমেনে আরও অনেক ইন্টারনাল হার্নিয়া আছে, ইভেন মাসেল হার্নিয়া হতে পারে, অনেক রকম হার্নিয়া। দরকার নাই, তোমাকে ইন্টারনাল হার্নিয়া দুটো মনে রাখবা, একটা ডায়াফ্রামেটিক হার্নিয়া, একটা হায়াটাস হার্নিয়া। তাহলে কমন হার্নিয়া বললাম, কমন হার্নিয়ার মধ্যে ইনগুইনাল হার্নিয়া, আমলিকাল হার্নিয়া অ্যান্ড ইনসিশনাল হার্নিয়া, এটা যেন ভুল না হয়। ইনসিশনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়ার কথা কিন্তু আমি বলি নাই। ফিমোরাল হার্নিয়া ইজ নট সো কমন, এটা যেন মনে থাকে। আর একটা কোশ্চেন অনেক সময় আসে এখান থেকে, হার্নিয়ার ডিটেলসের মধ্যে আমি একটু যাচ্ছি, কমন কথা, কারণ হার্নিয়ার থেকে একটু বেশি কথা তোমাদের জিজ্ঞাসা করা হবে। ফিমোরাল হার্নিয়া নিয়ে অনেকের কনফিউশন আছে, তোমাকে দুইভাবে কোশ্চেন করা হতে পারে। ফিমোরাল হার্নিয়া কাদের কমন? ফিমোরাল হার্নিয়া ফিমেলদের কমন। কেন? ডিউ টু দ্য স্পেশাল কনফিগারেশন অফ দ্য ফিমেল পেলভিস অ্যান্ড ফিমোরাল ক্যানাল। ফিমোরাল ক্যানাল মোর ওয়াইড, ফিমেলদের ক্ষেত্রে ফিমোরাল ক্যানাল মোর ওয়াইড। ফিমেলের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়া কমন। আবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইনগুইনাল হার্নিয়া এবং ফিমোরাল হার্নিয়ার মধ্যে ফিমেলদের কোনটা কমন, ইনগুইনাল হার্নিয়া অ্যান্ড ফিমোরাল হার্নিয়ার মধ্যে ফিমেল সেক্সে কোনটা কমন? ইনগুইনাল হার্নিয়া কমন। এই দুটোর কম্পেয়ার করতে যখন বলা হবে, তাহলে ওয়ার্ডে যদি তুমি দেখো ফিমেলের মধ্যে কখনো হার্নিয়া দেখো, 50টা হার্নিয়া যদি ফিমেলে দেখো, তার মধ্যে ধরে নিতে পারো 49টাই বা মোর দ্যান 49টাই হবে ইনগুইনাল হার্নিয়া। কারণ ফিমোরাল হার্নিয়া ভেরি ভেরি রেয়ার, ইট ইজ নট সো কমন, এটা যেন খেয়াল থাকে। কিন্তু ফিমোরাল হার্নিয়া ফিমেলদের কমন, এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়। আচ্ছা, এবার আমার কোশ্চেন যেটা ছিল, হার্নিয়া যেখানেই থাক, ইন্টারনাল থাক, এক্সটার্নাল থাক, অথবা কনজেনিটাল হোক, অ্যাকোয়ার্ড হোক, সেটা বড় কথা না। ক্লিনিক্যালি হার্নিয়াকে কিভাবে ক্লাসিফাই করা হয়? অ্যাকর্ডিং টু দ্য ইরেসপেক্টিভ অফ সাইট, যেখানেই হার্নিয়া হোক না কেন, ক্লিনিক্যালি হার্নিয়াকে ক্লাসিফাই করা হয়। খুব সিম্পল কথা, এটা মনে রাখবা। কিভাবে ক্লাসিফাই করা হয়? রিডিউসিবল, ইরিডিউসিবল, অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড, এটা যেন ভুল না হয়। এবং প্রতিটা কিন্তু তোমাকে ডেফিনেশন জানতে হবে। রিডিউসিবল হার্নিয়া, হার্নিয়া ইজ সিম্পল, রিডিউস করবে, রিডিউস টু ইটস কন্টেইনিং ক্যাভিটি, যে ক্যাভিটিতে কন্টেন্টটা থাকার কথা সেই ক্যাভিটিতে কন্টেন্টটাকে ফিরায় দেওয়া যাবে, দিস ইজ রিডিউসিবল হার্নিয়া। ইরিডিউসিবল হার্নিয়া, কন্টেন্ট ক্যান নট বি রিডিউসড ফুলি, হার্নিয়ার কন্টেন্টটাকে পুরোপুরি রিডিউস করা যাবে না হার্নিয়ার ক্যাভিটির থেকে।
বা হার্নিয়াল স্যাক থেকে, হার্নিয়াল ক্যাভিটিতে বলে না, হার্নিয়াল স্যাক থেকে পুরোপুরি রিডিউস করা যাবে না, একটুও যদি থেকে যায় দেন ইট ইজ ইরিডিউসিবল। ঝামেলা হচ্ছে অবস্ট্রাক্টেড হার্নিয়া। অবস্ট্রাক্টেড হার্নিয়া কি, এইটা তোমাদের মেজরিটি স্টুডেন্টরাই পরীক্ষার সময় ঠিক করে বলতে পারে না। খুব সিম্পল কথা, অবস্ট্রাক্টেড হার্নিয়া কি? হার্নিয়ার সাথে যদি ফিচার্স অফ রোগীর ইরিডিউসিবল হার্নিয়া আছে উইথ ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা থাকতে হবে। কিন্তু অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার কি, কার্ডিনাল ফিচার কি, তোমরা এর মধ্যে জেনে গেছো, মোজাম্মেল সময় তোমাদের পড়িয়েছেও। খুব সিম্পল করে বলবা একবারে, যেন কোশ্চেনের সুযোগ না থাকে। কলিকি অ্যাবডোমিনাল পেন, গ্রাজুয়াল অ্যাবডোমিনাল ডিস্টেনশন, bilious vomiting, absolute constipation. This is the cardinal features of acute intestinal obstruction. একবারে বলে যাবা। ওই পেন বললে পরে কলিকি বললে খোঁচানোর জন্য চেষ্টা করবে না, সুন্দর করে উত্তর করলে যে টিচাররা তোমাকে কে নিয়ে আর গুতাগুতি করবে না, অন্য সাবজেক্টে চলে যাবে। তোমার ইমপ্রেশন এটা ভালো হলো। তোমাকে যদি কোনো টপিক নিয়ে বার্গেনিং না করা হয়, অন্য টপিকে যাওয়া ধরে নেওয়া হবে এই টপিক সম্বন্ধে তোমার ধারণা পরিষ্কার। তাহলে ইরিডিউসিবল হার্নিয়া সে যেখানেই থাকুক না কেন উইথ ফিচার্স অফ অ্যাকিউট, মানে কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা না থাকলে কিন্তু সেটা অবস্ট্রাক্টেড হবে না। তাহলে ইরিডিউসিবল হার্নিয়া উইথ ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেগুলো কি কি? কলিকি অ্যাবডোমিনাল পেন, গ্রাজুয়াল অ্যাবডোমিনাল ডিস্টেনশন, bilious ভমিটিং অ্যান্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন। এর এনি কম্বিনেশনে থাকতে পারে। তাহলে এভাবে সুন্দর করে বলার চেষ্টা করবা। দিস ইজ দ্য ক্লিনিক্যাল। আর একটা বাদ গেল, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। তাহলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার ডেফিনেশনটা কি? স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার ডেফিনেশন হচ্ছে ইফ দ্য কন্টেন্ট অফ দ্য হার্নিয়া ইজ strangulated or ischemic, বা if blood supply of the hernial content is কি হবে, jeopardized বা if compromised, very good, compromised. If blood supply of the hernial content is compromised, হার্নিয়ার কন্টেন্টের যেই কন্টেন্টই হোক না কেন, ব্লাড সাপ্লাইটা যদি কম্প্রোমাইজড হয় দেন ইট ইজ স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এগুলি আমি আরও অনেক কথা আসবো, বিভিন্ন কোশ্চেন আসবে। এবার অবস্ট্রাক্টেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার পার্থক্য এখন এটা পরে বলবো, এখন বলবো না। আমাদের সবার একটা ধারণা আছে যে আগে অবস্ট্রাকশন হয় পরে স্ট্র্যাঙ্গুলেশন হয়, এটা কিন্তু ঠিক না। অবস্ট্রাকশন ছাড়াও স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে। সেটা কিভাবে, এটা মোজাম্মেল স্যার প্রায় এই কোশ্চেনটা করে যে অবস্ট্রাকশন ছাড়া স্ট্র্যাঙ্গুলেশন কিভাবে হবে। হার্নিয়ার কন্টেন্ট যদি ইন্টেস্টাইন না হয়, হার্নিয়ার কন্টেন্ট যদি ইন্টেস্টাইন না হয় তাহলে অবস্ট্রাকশন ফিচার হবে না। ইরিডিউসিবল হবে হলে অবস্ট্রাকশন হবে না। যেমন অবস্ট্রাকশন হতে হলে তো ইন্টেস্টাইনের লুমেন আটকাতে হবে, তাহলে তো অবস্ট্রাকশন হবে না। তাহলে ইন্টেস্টাইন ছাড়া আর যেসব কন্টেন্ট আছে সেইগুলো যদি হার্নিয়ার কন্টেন্ট হিসাবে থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজড হলে স্ট্র্যাঙ্গুলেটেড হবে, কিন্তু অবস্ট্রাকশনের ফিচার থাকবে না। যেমন ওমেন্টাম যদি কন্টেন্ট থাকে, আর কি কি থাকতে পারে, সেখানে যদি ইউরিনারি ব্লাডার থাকে, সেখানে যদি ওভারি কন্টেন্ট থাকে, তাহলে এখানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যাবে, স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাবে, কিন্তু ইন্টেস্টাইন নাই। আবার ইন্টেস্টাইনও থাকতে পারে, তাহলেও ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে না। সেটা কীরকম, ইন্টেস্টাইন আছে কিন্তু স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে গেছে, কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার আসবে না। সেটা কীরকম, যদি অ্যাপেন্ডিক্স এসে ঢুকে থাকে, যদি মেকেলস ডাইভার্টিকুলাম এসে ঢুকে থাকে, তাহলে কিন্তু ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হলেও ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার কিন্তু আসবে না, কারণ মেন লুমেন অফ দ্য ইন্টেস্টাইন তো ব্লক হয় নাই। তাহলে এর প্রতিটার আবার নাম আছে কন্টেন্ট হিসাবে, আমি সেটা পরে আসবো, এখন আসবো না, এটা বলবো না। আবার
ইন্টেস্টাইন এসছে কিন্তু স্ট্রাঙ্গুলেটেডও হয়েছে, কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নাই, সেটা কি হয়? রিক্টার্স হার্নিয়া। মানে ইন্টেস্টাইনের একটা সার্কামফারেন্স, ওয়ালের একটা সার্কামফারেন্স স্ট্রাঙ্গুলেটেড হয়ে গেছে, মেন লুমেনটা অবস্ট্রাকশন হয়, লুমেনের কন্টিনিউটি আছে, একটা সার্কামফারেন্স আটকে গেছে। এটা আমি পরীক্ষা থার্ড ইয়ারে যখন পড়িয়েছি, আমি এটা পড়িয়েছি, এটা বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। রিক্টার্স হার্নিয়া, তাহলে দেখা এগুলি সব, এখানে সবগুলিতে স্ট্র্যাঙ্গুলেশন থাকবে কিন্তু অবস্ট্রাকশন থাকছে না, এটা যেন খেয়াল থাকে। অবস্ট্রাকশন আর স্ট্র্যাঙ্গুলেশন ডিফারেন্ট থিং। আরেকটা আছে ইনফ্লেমড হার্নিয়া, একটা কথা আছে, এটা আগে বইতে ছিল, এখন আবার নাই, মাঝখানে দুটো এডিশনে ছিল। হার্নিয়ার কন্টেন্ট যদি ইনফ্লেমড হয়, যেমন অ্যাপেন্ডিক্স, মেকেলস ডাইভার্টিকুলাম যদি ইনফ্লেমড হয়, হ্যাঁ, সেটাও একটা টাইপ হিসাবে ছিল, কিন্তু এখন এটা নাই, এটা কমপ্লিকেশন হিসাবে আছে। একই সঙ্গে আমি আর একটা কোশ্চেনের উত্তর তোমাকে বলে যাই, যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ হার্নিয়া ইফ নট ট্রিটেড, বা হোয়াট আর দ্য ডেঞ্জার অফ হার্নিয়া, হার্নিয়া কি কমপ্লিকেশন হতে পারে চিকিৎসা না করলে, বা কি কারণে আমরা চিকিৎসা করি, কমপ্লিকেশন কি হতে পারে। তাহলে একই কথা, এই কথাগুলি বলবা, এর সঙ্গে দু একটা নতুন কথা লাগবে। তাহলে কি কি কমপ্লিকেশন হার্নিয়াতে হতে পারে, শুধু রিডিউসিবলটা বাদ দিয়ে যাও, রিডিউসিবল ইজ নট এ কমপ্লিকেশন, রিডিউসিবিলিটি ইজ নট এ কমপ্লিকেশন, ওইটা বাদ দিয়ে বাকি তিনটা বলো। হার্নিয়া ইরিডিউসিবল হতে পারে, হার্নিয়া অবস্ট্রাক্টেড হতে পারে, হার্নিয়া স্ট্রাঙ্গুলেটেড হতে পারে, হার্নিয়া ইনফ্লেমড হতে পারে। তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ হার্নিয়া। আরেকটা কথা আসে অনেক সময়, ইনকার্সেরেটেড, এই কথাটা তোমরা উচ্চারণও করবা না ভুলে, এটা বিভিন্ন বইতে বিভিন্ন ডেফিনেশন দেওয়া আছে। ইনকার্সেরেটেড, কোনোটা বলছে যে হার্নিয়ার কন্টেন্ট যদি ওয়ালের সঙ্গে লেগে থাকে, অ্যাডেশন থাকে, তাহলে সেটাকে আমরা ইনকার্সেরেটেড বলি। কোনো কোনো বইতে বলছে ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে যদি ফিকাল ম্যাটার থাকে, তাহলে তাকে ইনকার্সেরেটেড বলে। এটা তোমরা উচ্চারণই করবা না, এই কথাটা পরীক্ষার সময় যেন মুখ দিয়ে না আসে। ইনকার্সেরেটেড এটা বলবা না, অনেক গাইডে আছে, এটা উচ্চারণ করবা না, এটা কনফিউজিং শব্দ, এটা কোনো ক্লিয়ার কাট ধারণা কোনো বইতে পরিষ্কার করে দেওয়া নাই, সবার কাছে অ্যাকসেপ্টেবল না এর ডেফিনেশনটা, এটা বলার দরকারই নাই আন্ডার গ্রাজুয়েট লেভেলে। যাই হোক, তাহলে আমি এই কোশ্চেনটা একটু বেশি আলোচনা করলাম, যেটার থেকে তোমাদের অনেক কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হবে। এবার আমরা পরের কোশ্চেনে যাই। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারসাসেপশন, ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন, এই স্পেলিংটা কিন্তু তোমরা শিখে রেখো, কোনো কোনো টিচার এটা স্পেলিংটা সাদা কাগজ দিয়ে বলে এটা লেখো, ইন্টারসাসেপশন হার্সপ্রান ডিজিজ, কোনো কোনো টিচার এটা স্পেলিং লিখতে দেয়, এই দুটো স্পেলিং তোমরা শিখে নিও। হ্যাঁ, এমনি যদি এরকম করো ইন্টুসাসেপশন, কিন্তু স্পেলিংটা হবে ইন্টারসাসেপশন। এমনিভাবে বিজিনেস, বুজিনেস মনে করে মনে রাখলে স্পেলিংটা মনে রাখতে সুবিধা হয়। ইন্টারসাসেপশন, ইন্টারসাসেপশন মুজাম্মেল স্যার রিসেন্টলি তোমাদের নিয়ে আলোচনা করিয়েছে অ্যাকুট অ্যাবডোমেনে নিয়ে, এখানে আমি সিম্পল একটু বলবো। ইন্টারসাসেপশন এমন একটা টপিক, এটা জেনারেল সার্জন, পেডিয়াট্রিক সার্জন দুজনের কাছেই এটার ইম্পর্টেন্স আছে, এবং দুজনেই এটা জিজ্ঞাসা করতে চায়। জেনারেল সার্জনরা যদি পেডিয়াট্রিক সার্জারি বোর্ডে থাকে, সেখানেও তোমাকে ঘুরে ফিরে ইন্টারসাসেপশন এবং এআরএম জিজ্ঞাসা করা হবে, যেগুলো কমন টপিক। ইন্টারসাসেপশন হচ্ছে কি, দিস ইজ ইনভ্যাজিনেশন অফ অন পার্ট অফ দ্য ইন্টেস্টাইন ইনটু অ্যানাদার পার্ট। খুব সিম্পল কথা, দিস ইজ ইন্টারসাসেপশন। ইনভ্যাজিনেশন, একটার মধ্যে একটা ইন্টেস্টিনাল লুপের মধ্যে আর একটা ইন্টেস্টাইন ঢুকে যাবে, ইউজুয়ালি প্রক্সিমালটা ডিস্টালের মধ্যে ঢোকে, এটা বলা জরুরি না, যদি জিজ্ঞাসা বলা ইউজুয়ালি কোনটা হয়, যে প্রক্সিমালটা ডিস্টালের মধ্যে ঢোকে, এটার ডেফিনেশনের জন্য এসেনশিয়াল না। এসেনশিয়াল হচ্ছে যে টেলিস্কোপিক ইফেক্ট, টেলিস্কোপ যেমন একটা পার্ট আর একটা পার্টের মধ্যে ঢুকে যায়, এখানেও তাই। তাহলে ইনভ্যাজিনেশন অফ অন পার্ট অফ দ্য বা অন সেগমেন্ট অফ ইন্টেস্টাইন ইন্টু অ্যানোদার সেগমেন্ট অফ ইন্টেস্টাইন, বা ইন্টারসাসেপশন অফ ইন্টেস্টাইন, হ্যাঁ, অন পার্ট অফ দ্য ইন্টেস্টাইন ইন্টু অ্যানাদার পার্ট।
এখানে যেটা জিজ্ঞাসা করা হয় এবং অনেক সময় পরীক্ষায় কাগজ দিয়ে বলা হয় ছবি এঁকে দেখাও, ইন্টারসাসেপশনের দুটো টিউব থাকে, একটা ভিতরে ঢুকে যায়, একটা বাইরে থাকে। ভিতরে যেটা ঢুকে যায় সেটাকে কি বলে, আর বাইরে যেটা থাকে যেটার ভিতরে ঢোকে সেটাকে আমরা বলি, যেটা রিসিভ করে, যেটা মানে যেটার ভিতরে ঢুকে যায় রিসিভ করে, ডোনারের মতো রিসিপিয়েন্স, ইন্টারসাসিপিয়েন্স, যেটার ভিতরে ঢোকে। আর যেটা ভিতরে ঢোকে ইন্টারসাসেপ্টাম, যেটা ভিতরে ঢোকে সেটা ইন্টারসাসেপ্টাম, আর যার মধ্যে ঢোকে সেটা হচ্ছে ইন্টারসাসিপিয়েন্স। এটার জন্য মনে একটা মনে রাখলে আর একটা মন থাকবে। বাইরেরটা রিসিপিয়েন্স, রিসিভ করে, রিসিপিয়েন্স, এটার জন্য খেয়াল থাকে। কয়টা লেয়ার থাকে এটা পরীক্ষার সময় পড়ানো বললে ক্লাসে পড়ানো হয়, ছবি না আঁকলে একটু বুঝতে অসুবিধা হবে, এখানে আমি বলতে চাচ্ছি না। এটা যে কয়টা লেয়ার থাকে সেটা পরে আমরা সুযোগ হলে আলোচনা করব। তাহলে ইন্টারসাসেপশন বললাম আমি যে invagination of one part of the intestine into another part is called intersusception. Usually proximal intestine invaginate into distal intestine. কি কি টাইপ আছে, এটা সিম্পল, আমরা বলি কমপ্লেক্স করেও বলতে পারি। সিম্পল হচ্ছে আইলিও আইলিয়াল, আইলিও কোলিক, কোলো কোলিক। কোন জায়গায় ইন্টারসাসেপশন হয়? ইউজুয়ালি মেজেন্টেরিক পার্টে ইন্টারসাসেপশন হয়, মানে ইন্টারসাসেপ্টাম যেটা হয় ভিতরে যেটা ঢুকে যায় মেজেন্টেরিক পার্টটা, মেজেন্টেরিক পার্ট ছাড়া তো ভিতরে ঢুকার সুযোগ নাই। তাহলে মেজেন্টেরিক পার্ট যেখানে যেখানে আছে ইন্টেস্টাইনে সেখানে ইন্টারসাসেপ্টান হওয়ার সুযোগ আছে। তাহলে আইলিও আইলিয়াল, আইলিও কোলিক, আইলিও কোলো কোলিক, এটা হলো সিম্পল, একটার মধ্যে আর একটা ঢুকলো। কিন্তু এমন যদি হয় আইলিয়াম কোলনের মধ্যে ঢুকলো, মানে সিকামের মধ্যে ঢুকলো, এই দুটো আবার একসঙ্গে ডিস্টাল কোলনের মধ্যে ঢুকে গেল, তাকে আমরা বলি আইলিও কোলো কোলিক। দিস ইজ দ্য কমনেস্ট টাইপ অফ ইন্টারসাসেপশন, আইলিও কোলো কোলিক। দিস ইজ দ্য কমনেস্ট টাইপ অফ ইন্টারসাসেপশন। কি বললাম, কি কি টাইপ হলো? আইলিও আইলিয়াল, আইলিও কোলিক, কোলো কোলিক, এগুলো সিম্পল। আর একটা হচ্ছে আইলিও কোলো কোলিক। লাস্টে যেটা বললাম দিস ইজ দ্য কমনেস্ট টাইপ অফ ইন্টারসাসেপশন। এটা হলো প্রক্সিমাল পার্ট ডিস্টাল পার্টের মধ্যে গেল। আর অনেক সময় ডিস্টাল পার্টটা প্রক্সিমালের মধ্যে যায়, এটাকে বলি আমরা রেট্রোগ্রেড ইন্টারসাসেপশন। এটা বেশি কিছু জানার দরকার নাই, টার্মটা একটু শুনে রাখো, কোনোদিন শোনো নাই এমন যেন না হয়। ডিস্টাল পার্টটা যদি প্রক্সিমালের পার্টের মধ্যে ঢুকে যায়, এটা একটা জায়গায় ইউজুয়ালি হয়, সেটা হলো গ্যাস্ট্রোজেজুনেস্টমি যদি করা থাকে রোগীর কোনো কারণে, সেক্ষেত্রে জেজুনামটা স্টোমাকের মধ্যে ঢুকে যেতে পারে, গ্যাস্ট্রোজেজুনেস্টমি যদি করা থাকে। আর জানার দরকার নাই, এইটুকু জানলেই হবে রেট্রোগ্রেড ইন্টারসাসেপশন সম্বন্ধে। তাহলে এই দুটো কোশ্চেন আমি একটু ডিটেলস আলোচনা করলাম। এরপরে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট টার্ম, এটা আমি আগে লেকচার ক্লাসে বলেছি তোমাদের, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার, এই দুটোর ডেফিনেশন, এবং এর যে কোনোটা রিটেনে পড়বে তোমাদের, যে কোনো একটা পার্ট ইউজুয়ালি। হ্যাঁ আচ্ছা, ভুল বলছি, আচ্ছা আগে বলা হয়েছে ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টারসাসেপশন, বলা হয় নাই আগের কোশ্চেনটার। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, খুব এটাও এই ইন্টারসাসেপশন ইউজুয়ালি প্রেজেন্ট করে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থেকে একটু ভিন্নতা আছে। আমরা অনেকেই মনে করি এটা ইন্টারসাসেপশন হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, সেটা ঠিকই আছে, একটা বয়সের নির্দিষ্ট বয়সের, এটা কমনেস্ট কজ, কোনো সন্দেহ নাই, কিন্তু এর কার্ডিনাল ফিচারের একটু ভিন্নতা আছে। কি সে একটা ভিন্নতাই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে অ্যাবসুলেট কনস্টিপেশনটা এখানে আসে না। অ্যাবসুলেট কনস্টিপেশন জিনিসটা কি এটা একটু জানতে হবে। অ্যাবসুলেট কনস্টিপেশন কিন্তু মেডিকেল ডিকশনারিতে এরকম কোনো টার্ম নাই, এটা আমরা ট্র্যাডিশনালি ব্যবহার করে যাচ্ছি। মেডিকেল ডিকশনারিতে অ্যাবসুলেট কনস্টিপেশন বলে কোনো টার্ম নেই। কনস্টিপেশন আছে, অ্যাবসুলেট কনস্টিপেশন বলে কিছু নাই। এটা কি জিনিস?
তা আমরা জানি সেটা হচ্ছে কমপ্লিট ফেলিওর অফ প্যাসেজ অফ স্টুল বা ফিকাল ম্যাটার অ্যান্ড ফিসেস, ফিকাল ম্যাটার অ্যান্ড ফ্লাটাস বা ফিসেস অ্যান্ড ফ্লাটাস, মানে কমপ্লিট ফেলিওর অফ প্যাসেজ অফ ফিসেস অ্যান্ড ফ্লাটাস, মানে ফিসে পায়খানা এবং ফ্লাটার যদি কমপ্লিটলি পাস না করে তাহলে তাকে বলি আমরা অ্যাবসোলিউট কনস্টিপেশন। এই টার্মটাকে ইউরোপিয়ান বইতে বা আমেরিকান বইতে এটাকে বলা হয় অবস্টিপেশন। কনস্টিপেশন আর অবস্টিপেশন, মানে যে কনস্টিপেশনটা অবস্ট্রাকশন তৈরি করে তাকে বলা হয় অবস্টিপেশন। এই টার্মটা ইউরোপিয়ান বই এবং আমেরিকান বইতে পাবে। অবসোলেট কনস্টিপেশনটা ইংলিশ বা ব্রিটিশ বইতে পাওয়া যায়, আর কোনো বইতে পাওয়া যায় না। তাহলে এখানে কিন্তু অ্যাবসোলিউট কনস্টিপেশন হয় না। এখানে ফ্রিকুয়েন্টলি আমরা জানি একটা ফিচার হচ্ছে ব্লাড স্টেন মিউকয়েড স্টুল, ব্লাড স্টেন মিউকয়েড স্টুল পার রেক্টাম, মানে পার রেক্টামে যদি এটা পাস করে তাহলে কিন্তু অ্যাবসোলিউট কনস্টিপেশনের ডেফিনেশনের সাথে এটা ফিট করে না, আর মোটামুটি ঠিক আছে। তো সেই ফিচারগুলো কি হবে? ফিচারগুলো যদি আমরা সংক্ষেপে বলি, 4-5টা ইম্পর্ট্যান্ট কথা বলি। এটা একটা নির্দিষ্ট বয়সে হয়, সে বয়সটা কত এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। এটা এজ অফ উইনিং। এটার উত্তর হলো, সব থেকে ভালো উত্তর হলো 5 থেকে 11 মাস। আমরা পেডিয়াট্রিক সার্জনরা এটা বলি, 12 মাস বলি না। জেনারেল সার্জারিতে এটা 5 থেকে 12 মাস বা 6 থেকে 12 মাস বলে। আর এটা আরও মনে রাখার সুবিধা, তোমাদের হোয়াইট ব্লাড সেল কাউন্ট যদি মনে রাখো 4 থেকে 11 সেটা বললেও হবে। 4 মাসের পর 5 মাস থেকে শুরু হয়, বা 5 থেকে 11 মাস বা 5 থেকে 12 মাস, যেটাই বলো, এর মাস ইয়ারে যেন যায় না, এটা যেন খেয়াল থাকে। এই বয়সে হয়, মানে যে বয়সে আমরা বাচ্চাকে নতুন খাবার দেওয়া শুরু করি, দুধ ছাড়া নতুন খাবার দেওয়া শুরু করি, এই বয়সে হয়। আমি এটা নিয়ে কি কারণে হয় ডিটেলস এখন যাব না, পরে আলোচনা করব, পেডিয়াট্রিক্সে আলোচনা করবো এটা নিয়ে। তাহলে একটা নির্দিষ্ট বয়সে হয়। কি ফিচার নিয়ে আসে? এটার সাডেন অ্যাটাক অফ কলিকি অ্যাবডোমিনাল পেন, মানে বাচ্চা হঠাৎ করে কাঁদতে শুরু করে, তার ব্যথা, এবং এই ব্যথা কলিকি অ্যাবডোমিনাল পেন কত সময় পর পর আসে? ইউজুয়ালি 10 থেকে 15 মিনিট পর পর তার প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চা স্ক্রিমিং করতে থাকে। স্ক্রিমিং হচ্ছে একটা বিশেষ ধরনের অ্যাটিটিউড, স্ক্রিমিং টার্মটা বলতে হবে। এই ক্ষেত্রে তার অ্যাটিটিউডটা কী হয়? স্ক্রিম কিন্তু বিভিন্ন ডিজিজে হয় স্ক্রিমিং। যেমন ইউরেথ্রাতে যদি স্টোন আটকে যায়, আমি আগেও বলছি, ইউরেথ্রাতে স্টোন আটকে গেলেও তো স্ক্রিমিং করে। সেটা হচ্ছে সে পেনিস ধরে টানতে থাকে, পেনিস ধরে খালি বাইরের দিকে টানতে থাকে, এটা স্ক্রিমিং। আর এখানে স্ক্রিমিংটা হয় কি? সে চিত হয়ে শুয়ে পাটাকে পেটের উপরে ভাঁজ করে, পাটাকে পেটের উপরে ভাঁজ করে, তার মানে হিপ জয়েন্ট এবং তার নি জয়েন্টটাকে ভাঁজ করে পাকে পেটের উপরে এনে হাতটাকে বুকের সামনে রেখে, হ্যাঁ, সে কান্না করতে থাকবে, পাকে পেটের উপর টেনে নিয়ে আসবে। যখন তার ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে, চিংড়ি মাছের মতো অনেকটা, কিন্তু পাটা ভাঁজ থাকবে হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে। পাটাকে ভাঁজ করে পেটের উপরে আনবে, হাতটাকে মুঠি করে সামনে নিবে, নিয়ে কান্না করতে থাকবে। যখন তার ব্যথাটা বেশি হবে, কলিকি অ্যাটাক হবে। আবার যখন ব্যথা থাকবে না, সে স্বাভাবিক প্লেফুল বাচ্চা হবে। তাহলে দিস ইজ কলিকি অ্যাবডোমিনাল পেন উইথ স্ক্রিমিং, এটা একটা অ্যাটিটিউড হবে। ভমিটিং, এর পরপরই তার বমি শুরু হবে, বমি শুরু হবে। ওই আমরা বেশি ঝামেলায় দরকার নাই, তোমরা বমি শুরু হবে, আগে স্ক্রিমিং, তারপরে আস্তে আস্তে বমি শুরু হবে। বমি মানে হচ্ছে বিলিয়াস ভমিটিং হবে। আর বমি যখনই হবে তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না। সুতরাং ইনিশিয়ালি তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন বেশি থাকে না, কিন্তু যদি প্রলং হয়, লং হিস্ট্রি হয়, তাহলে থাকবে, তখন থাকবে। তাহলে আর একটা কি বললাম, যে ব্লাড স্টেন মিউকয়েড স্টুল পার রেক্টাম বা পার অ্যানাস তার যাবে, এটাকে আমরা বলি কারেন্ট জেল।
বই মোস্ট অফ দ্য বইতে কারেন্ট জেলি, এটা আসলে উচ্চারণ নাকি হওয়া হতে কিউরেন্ট জেলি। কিউরেন্ট জেলি আসলে এটার নাম নাকি কিউরেন্ট জেলি, এটা বিশেষ ফলের জেলি, ইউরোপে পাওয়া যায়। যাই হোক, যেটা সবাই বলতে অভ্যস্ত, এটা আবার অনেকে নিতে চায় না, অনেকে কারেন্ট জেলি বলে। তোমরা কারেন্ট জেলি বলো, কোনো অসুবিধা নেই। কারেন্ট জেলি, তাহলে কি কি বললাম? এগুলো হলো তার সিমটম। সাইন কি পাবো আমরা? ক্লিনিক্যাল ফিচার যদি বলি, সাইন জেনারেল এক্সামিনেশনে যখন অ্যাটাক হবে, বাচ্চা হেভি রেস্টলেস থাকবে, কান্না করতে থাকবে, রেস্টলেস থাকবে, যেহেতু তার পেনটা হচ্ছে সিভিয়ার পেন। এবং ওই সময় যদি আমি পালস দেখি, তার ট্যাকিকার্ডিয়া পাবো, কারণ বাচ্চা ওই সময় একটা ক্রাইসিস অ্যাটাকে আছে, তার ট্যাকিকার্ডিয়া পাবো। জেনারেল এক্সামিনেশনে আর কিছু পাবো না আমি। লোকাল এক্সামিনেশনে কি পাবো? ইনিশিয়ালি অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না, বা ওই অ্যাটাকের সময় যদি আমি দেখি, তার স্পেশাল অ্যাটিটিউড দেখবো, ওই যে স্ক্রিমিং পজিশনে আমি দেখবো বাচ্চা কান্নাকাটি করছে, এটা তো ইন্সপেকশনের মধ্যে আসে। তারপর অ্যাবডোমেনে যদি আমি দেখি, ডিস্টেনশন ফ্রিকোয়েন্টলি থাকে না, আর কিছু পাবো না। প্যালপেশন করলে আমি কি পাবো? অ্যাবডোমেন প্যালপেট করলে স্যার আগের দিনও তোমাদের বলেছে যে অ্যাবডোমেনে ইউজুয়ালি নন টেন্ডার হয়, ইনিশিয়ালি নন টেন্ডার, কারণ এটা কোনো ইনফেকশনও হয় নাই, পারফোরেশনও হয় নাই, পেরিটোনাইটিসও হয় নাই, সুতরাং অ্যাবডোমেন প্যালপেট করে আমরা টেন্ডারনেস পাবো না। ফিলিং অফ এমটিনেস ইন রাইট আইলিয়াক ফোসা, মানে রাইট আইলিয়াক ফোসা, ওইখান দিয়েই ইন্টেস্টাইনটা ঢুকে উপরের দিকে চলে গেছে কোলন দিয়ে, তাহলে ওই জায়গাটা এমটি মনে হবে, হাত দিলে মনে হবে ওর নিচেই কিছু নাই, ফাঁকা ফাঁকা। এটা একটা রুগী যদি তুমি দেখো, তাহলে তোমার ভুল হবে না। এটাকে বলে ফিলিং অফ এমটিনেস। এর আরেকটা নাম আছে, এটা হচ্ছে সাইন অফ ড্যান্স। অনেকে বলে ড্যান্সিং সাইন, এটা কিন্তু ঠিক না, আমি লেকচার ক্লাসেও বলেছি। এটা একজনের নাম, এক ভদ্রলোকের নাম, ড্যান্স। স্পেলিং ঠিক আছে, ডিএ বড় হাতের ক্যাপিটাল লেটারে DANCE, সাইন অফ ড্যান্স। অনেকে বলে, বা বইতে অনেক গাইড বইতে লেখা আছে ড্যান্সিং সাইন, এটা কিন্তু ভাষাশির ব্যাপার হবে। ড্যান্সিং সাইন না, এটা সাইন অফ ড্যান্স, মানে ড্যান্স সাহেবের আবিষ্কার করছে বলে এটা সাইন অফ ড্যান্স। আর ড্যান্সিং সাইন মানে নাচের সাইন, এটা না কিন্তু। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস আমরা অ্যাবডোমেনে পেতে পারি, সেটা হলো যেখানে এই ইন্টেস্টাইনটা ঢুকে বসে আছে, সেখানে একটা ম্যাস পাবো। এই ম্যাসটা কোথায় পাবো? আমরা পাই ইউজুয়ালি অ্যালং দ্য লাইন অফ কোলন, যে যে রাস্তা, যেখানে যেখানে কোলন থাকে, যে জায়গা দিয়ে, হ্যাঁ, কোলনের যে নর্মালি যে পজিশন অ্যাবডোমেনে, সেই কোলনের যে কোনো জায়গায় আমরা একটা ম্যাস পাবো, এবং সেই ম্যাসটার কনক্যাভিটিটা থাকবে টুয়ার্ডস দ্য আমলিকাস। তাহলে আমরা একটা ম্যাস পাবো অ্যালং দ্য লাইন অফ কোলন, সেটা আমরা রাইট লাম্বার রিজিনে পেতে পারি, আমরা এপিগ্যাস্ট্রিয়ামে পেতে পারি, লেফট লাম্বার রিজিনে পেতে পারি, যে কোনো জায়গায় পেতে পারি, কিন্তু তার কনক্যাভিটিটা থাকবে টুয়ার্ডস দ্য আমলিকাস। এটা আমরা অ্যাবডোমেনে সাইন পেলাম। আর কি পেতে পারি? রেকটামে আমরা যখন ডিআরই করব, এটা ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং ডিআরইতে, এটা সবই মোজাম্মেল স্যার তোমাদের পড়িয়েছে। ডিআরই করার সময় আমরা ইনস্পেকশনে দেখতে পারি একটা ইন্টেস্টাইন প্রোলাপসের মতো হয়ে আছে, বের হয়ে আছে, রেকটাম দিয়ে বের হয়ে আসছে। তার মানে ভিতরে যে ইন্টেস্টাইনটা ঢুকে গেছিল, যেটাকে আমরা বললাম ইন্টারসাসেপ্টাম, সেটার অ্যাপেক্সটা অ্যানাস দিয়ে বের হয়ে আসতে পারে। অথবা আমরা যদি ডিআরই করি, ওইটা আমাদের হাতে, রেকটামের অ্যাম্পুলার মধ্যে হাতে আমরা ফিল করতে পারি অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি। এটা তাহলে অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপ্টাম, এটা রেকটাল অ্যাম্পুলাতে আমরা হাতে পেতে পারি, অথবা এটা অ্যানাস দিয়ে বের হয়ে আসতে পারে। কিছু না থাকলে আমরা আঙ্গুলটাকে যখন বের করে আনবো, বের করে আনার পর হাতে আমরা গ্লোভ, যে হ্যান্ড আছে আমাদের, ফিঙ্গার যেটা ভিতরে আমরা দিয়েছিলাম, ওখানে আমরা স্টেনিং পাবো, ব্লাড স্টেন মিউকাস স্টেনিং আমরা হাতে পাবো। তাহলে দিজ আর দ্য ফাইন্ডিংস অর ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টারসাসেপশন। আর একটা জিনিস মনে রাখবা, ইন্টারসাসেপশন ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা ইউজুয়ালি কোনো ইনভেস্টিগেশন লাগে না, তুমি যদি সুন্দর করে রোগীটার হিস্ট্রি নাও, এক্সামিনেশন করো, ইউজুয়ালি কোনো ইনভেস্টিগেশন লাগে না। আচ্ছা,
অনেক কথা বললাম আমি, এবার একটু এগোই আমরা পরের কোশ্চেনগুলো। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার, তাড়াতাড়ি হয়ে যাবে। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কি, আগেই বলেছি ডেফিনেশন। ইনভলভমেন্ট অফ দ্য বা ম্যালিগন্যান্ট বা নিওপ্লাস্টিক, if the neoplasm is limited into the mucosa and submucosa, মিউকোজা এবং সাবমিউকোজার মধ্যে যদি লিমিটেড থাকে নিওপ্লাজমটা, উইথ আর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট, লিম্ফ নোড মানে রিজিনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, লিম্ফ নোড ইনভলভমেন্ট হলো কি হলো না এটা বড় কথা না, শুধু টিউমারটা যদি, ইফ দ্য নিওপ্লাজম ইজ লিমিটেড বা ইফ মিউকোজা অর সাবমিউকোজা ইজ ইনভলভ, যদি মিউকোজা এবং সাবমিউকোজাইটা শুধুমাত্র ইনভলভমেন্ট হয়, উইথ আর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড, লিম্ফ নোড ইনভলভমেন্টটা জরুরি না। দিস ইজ আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। আর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার মানে কি, যদি ইফ দ্য নিওপ্লাস্টিক ইনভেশন এক্সিড সাবমিউকোজা, সাবমিউকোজার থেকে যদি বেশি ডিপলি এটা ইনভলভ করে, তার মানে মাসেল যখন ইনভলভমেন্ট হয়ে যাবে, মাসেল বা তার আউটার লেয়ারগুলো যখন ইনভলভমেন্ট হবে, ওই একই কথা উইথ আর উইদাউট লিম্ফ নোড ইনভলভমেন্ট। লিম্ফ নোড ইনভলভমেন্ট কি হলো, এটা বড় গুরুত্বপূর্ণ কথা না, লোকাল ইনভেশনটা গুরুত্বপূর্ণ। এবং এখানে এই গুরুত্বপূর্ণটা কেন আমি লেকচার ক্লাসেও বলেছি যে আর্লি অ্যান্ড অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারের গুরুত্ব, ইম্পর্টেন্সটা কোথায়, অনলি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ কিউরেটিভ বা কিউরেবল, only early gastric cancer is curable, advanced gastric cancer is not curable। সুতরাং গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা বা এই ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশন অফ কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা স্টোমাকে কি কি অপারেশন করা যায়, এটা হলো অপশন। তাহলে এটা লেকচার ক্লাসেও আমি বলেছি, এখানে বোঝার কিছু নাই। এখানে বিভিন্ন ধরনের অপারেশন হয়, কিছু কিউরেটিভ সার্জারি হয়, কিছু প্যালিয়েটিভ সার্জারি হয়। এখানে তোমাকে অপশান দেওয়া হয়েছে, কতগুলো অপারেশনের নাম তোমাকে বলতে হবে। কি কি অপারেশন আমরা করি, আমরা গ্যাস্ট্রেক্টমি করি, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রেক্টমি। গ্যাস্ট্রেক্টমির মধ্যে আবার পার্শিয়াল হতে পারে, হেমি গ্যাস্ট্রেক্টমি হতে পারে, সাব টোটাল গ্যাস্ট্রেক্টমি হতে পারে, টোটাল গ্যাস্ট্রেক্টমি হতে পারে, যে কোনোটা হতে পারে। তাহলে গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রেক্টমি। হোয়াট ইজ গ্যাস্ট্রেক্টমি? গ্যাস্ট্রেক্টমির কথা অন্য জায়গার থেকে আমরা একটমি মানে আমরা বলি এক্সিশন অফ দ্য টিস্যু বা লিশন, আমরা বলি একটমি, এক্সিশন। একটমি মানে এক্সিশন, এখানে শুধু এক্সিশন বললে হবে না, এক্সিশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, এক্সিশন অফ দ্য স্টোমাক পার্টলি অর ফুলি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, পার্শিয়াল, সাব টোটাল, টোটাল যাই বলো না কেন, প্রত্যেকটার কারণে বলে দিছি, পার্শিয়াল কতটুকুন, সাব টোটাল কতটুকুন, হেমি কতটুকুন, টোটাল কতটুকুন। পার্শিয়াল মানে হচ্ছে 2/3 অফ দ্য স্টোমাককে আমরা কেটে ফেলে দিই। হেমি মানে হচ্ছে 50% অফ দ্য স্টোমাক আমরা কেটে ফেলে দিই। সাব টোটাল মানে আমরা 80% অফ দ্য স্টোমাক কেটে ফেলে দিই। আর টোটাল মানে ফুল স্টোমাক আমরা কেটে ফেলে দিই অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। সেখানে স্টোমাককে আমরা কেটে ফেলে দেব এবং যা থাকবে রেস্ট অফ দ্য স্টোমাক অর প্রক্সিমাল এন্ড, এর সঙ্গে ডিস্টাল এন্ডের একটা রিকনস্ট্রাকশন করবে। তাহলে গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে পার্শিয়াল এক্সিশন অফ দ্য স্টোমাক বা 2/3 excision of the 2/3 of the stomach and reconstruction. রিকনস্ট্রাকশন আমরা বিভিন্নভাবে করি, রেওয়ান্ডোয়াই করতে পারি, সিম্পল রিকনস্ট্রাকশন করতে পারি, গ্যাস্ট্রোজেনোস্টমি করতে পারি, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে দিস আর দ্য একটা অপশানে আছে গ্যাস্ট্রেক্টমি একটা অপারেশন, এক্সিশন একটা অপারেশন। আর কি হতে পারে বলছি, কি কি অপারেশন করা যায়? একটা গ্যাস্ট্রেক্টমি করা যায়, সিম্পল গ্যাস্ট্রেক্টমি করা যায়, রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করা যায়। সিম্পল গ্যাস্ট্রেক্টমি, রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করা যায়। আর কি করা যায়? সিম্পল গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা যায়।
একটমি করলাম না, প্যালিয়েটিভ গ্যাস্ট্রোজেজুনোস্টমি করলাম। গ্যাস্ট্রোস্টমি করা যায়, কিছুই করা সম্ভব না। কিছু আপার এন্ডে ক্যান্সার, আমরা শুধু গ্যাস্ট্রোস্টমি করে দিলাম, খাওয়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে একটা ক্যান্সার স্টোমাকের চিকিৎসা কি কি হয়, কি কি বললাম? গ্যাস্ট্রেক্টমি, আইদার সিম্পল গ্যাস্ট্রেক্টমি অর রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, আর গ্যাস্ট্রোজেজুনোস্টমি, আর একটা গ্যাস্ট্রোস্টমি। এর কিন্তু অনেকগুলো কথা আমি আবার বলেছি, পার্শিয়াল বিভিন্ন টাইপ আছে, ওটা আমি যাই। তাহলে এভাবে তোমাকে কতগুলো নাম বলে দিতে হবে যে এই অপারেশনগুলো আমরা করতে পারি। এরপর একটা খুব ভালো কোশ্চেন আছে, সিম্পল কোশ্চেন, অ্যাপেন্ডিসাইটিস থেকে একটু ডিটেলস জিজ্ঞাসা করা হবে তোমাদের। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য ফেট অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিস কোলিসিস্টাইটিস কোশ্চেনের ধরন তোমাকে বিভিন্ন হবে। একটা হলো ফেট অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস, একটা হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে ফেট অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। একটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে কি কি হতে পারে? এক নম্বরেই হবে স্পন্টেনিয়াস রিজলিউশন, বা স্পন্টেনিয়াসলি এটা ভালো হয়ে যেতে পারে, এমনি এমনি ভালো হয়ে যেতে পারে, চিকিৎসা ছাড়া বা চিকিৎসা দিয়ে এমনি ভালো হয়ে যেতে পারে, কোনো কমপ্লিকেশন ছাড়া। তাহলে একটা হলো স্পন্টেনিয়াস রিজলিউশন, আর একটা হতে পারে কমপ্লিকেশন। সেই কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের? একটা একটা করে বলে যাবো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কি কি কমপ্লিকেশন হতে পারে। প্রথমে এটা অ্যাপেন্ডিসাইটিসটা সময় মতো অপারেশন না করলে এটা গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস হয়ে যেতে পারে, পারফোরেশন হতে পারে, অ্যাবসেস ফরমেশন হতে পারে, অ্যাপেন্ডিকুলার ল্যাম্প হতে পারে, বা অ্যাপেন্ডিক্স ম্যাস হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, হ্যাঁ, তারপর পাইমিক অ্যাবসেস হতে পারে, তারপর কি বলে পোর্টাল পাইমিয়া হতে পারে, রিসিডুয়াল পেরিটোনিয়াল অ্যাবসেস হতে পারে, কত কিছু হতে পারে। দেখো আরও আছে অনেক কিছু, এর কনসিকুয়েন্স অনেক কিছু আছে। তাহলে কি কি বললাম? একটা হলো স্পন্টেনিয়াস রিজলিউশন, ফেড যখন বলবো, আর একটা হলো কমপ্লিকেশন। একসঙ্গে কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা হয় কমপ্লিকেশন অফ আনট্রিটেড অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, কমপ্লিকেশন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন না করলেও হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করলেও অনেক কমপ্লিকেশন হতে পারে, সেটা আমি এখন যাব না, পরে। তাহলে না করলে কি কি কমপ্লিকেশন হতে পারে? যে বললাম, একটা গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স হতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস লাম্প হতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে, তারপরে পেরিটোনাইটিস হইতে পারে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে অ্যাবসেস হতে পারে, মানে রিসিডুয়াল পেরিটোনিক অ্যাবসেস হতে পারে, পোর্টাল পাইমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, এভরিথিং ক্যান অকার। দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে ফেট অফ দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এবং কমপ্লিকেশন অফ দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস আমি একবারে বলে গেলাম। আর একটা খুব ভালো একটা ক্লিনিক্যাল কোশ্চেন আছে, ডিফারেন্স অ্যাপেন্ডিসাইটিস যদি বলা হয় অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কয় টাইপের হয়? হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, রিটেনেও কিন্তু মাঝে মাঝে পড়ে। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস দুইটা টাইপের হয়। একটা হচ্ছে ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস বা নন অবস্ট্রাকটিভ। ক্যাটারাল মানে হচ্ছে ইনফ্লামেটরি অ্যাপেন্ডিসাইটিস, মানে আগে ইনফ্লামেশন হয়ে তারপরে কনসিকুয়েন্স অ্যাপেন্ডিসের মধ্যে ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, এটাকে আমরা বলি নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস অর ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস, একই জিনিস। আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস অর সাপুরেটিভ অ্যাপেন্ডিসাইটিস। সাপুরেটিভ অ্যাপেন্ডিসাইটিস, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ক্লিনিক্যালি পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে আগে ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন হয়ে যাওয়ার পর ইডিমা হয়েছে, ইডিমা হয়ে ইনফ্লামেশন হয়ে ওয়ালে ইডিমা হয়েছে আর লুমেন এক্সুডেশন হয়েছে, দিস ইজ ক্যাটারাল। ইনফ্লামেশন হয়েছে, ওয়ালে ইনফ্লামেশন হয়েছে, লুমেন এক্সুডেশন হয়েছে। আর অবস্ট্রাকটিভে হলে লুমেনটা কোনো ফিকোলিড দিয়ে অবস্ট্রাকশন হয়ে যাওয়ার পর লুমেনের যেখানে অবস্ট্রাকশন হয়েছে ওই লুমেনের ডিস্টাল পার্টে, একদিকে তো ব্লাইন্ড
আর একদিকে বন্ধ হয়ে গেল, ফিকোলিক দিয়ে বন্ধ হয়ে গেল, তাহলে ভিতরে যে জায়গাটা সিক্রেশন জমা হবে সেগুলো ইনফেকশন হবে, অ্যাবসেস তৈরি হবে, ইনফেকশন হবে, অ্যাবসেস তৈরি হবে, দেন ইট ইজ আমরা বলছি সাপুরেটিভ অ্যাপেন্ডিসাইটিস। দুটো ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝবো? নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তাহলে তার পেনের ধরনটা কি হবে? পেনটা হবে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন, দুটোতেই হবে। অ্যাপেন্ডিসাইটিসের পেনটাকে আমরা এক কথায় যদি বলি শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন, মানে ইনিশিয়ালি অ্যারাউন্ড দ্য আমলিকাস ছিল বা পেরি আমলিকাল পেন ছিল, যেটা শিফট করছে ইন রাইট আইলিয়াক ফোসা, এটাকে আমরা একসাথে বলি শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন। এবং এই পেনটা হবে ইনফ্লামেটরি পেন, তার মানে কি অ্যাকিং পেন। ইনফ্লামেটরি পেন মানে অ্যাকিং পেন। আর অবস্ট্রাকটিভ টাইপ যদি হয়, এই শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন যেটা হবে, এটা হবে কলিকি পেন। অবস্ট্রাকটিভ টাইপে পেনটা হবে কলিকি পেন, ক্যাটারাল পেন, ইনফ্লামেটরি পেন না, অ্যাকিং পেন না, কলিকি পেন। কিছু সময় পর পর পেনটা বেড়ে যাবে, কিছু সময় পর পর পেনটা, কলিকি পেনের যে নেচার সেভাবে পেন হবে। আর কি পার্থক্য আছে? এটা হলো ক্লিনিক্যাল ডিফারেন্সের পার্থক্য। আর একটা পার্থক্য আছে কমপ্লিকেশনের। কোনটার জটিলতা বেশি হয়? সেটা হলো পারফোরেশন হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপে পারফোরেশন হওয়ার ঝুঁকি বেশি, মানে এবং আর্লি পারফোরেশন হবে অবস্ট্রাকটিভ টাইপে, আর্লি অ্যান্ড মোর ইনসিডেন্স অফ পারফোরেশন হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ। আর ক্যাটারাল টাইপে হচ্ছে লেট পারফোরেশন হবে এবং লেস পারফোরেশন হবে। পারফোরেশন কোন জায়গায় হবে তারও পার্থক্য আছে। অবস্ট্রাকটিভ হচ্ছে যেখানে অবস্ট্রাকশন হবে, ইউজুয়ালি অবস্ট্রাকশন হয় হচ্ছে নেয়ার দ্য বেস, মানে ফিকাল ম্যাটারটা ঢুকছে সিকাম থেকে, সিকাল ম্যাটার ঢুকে এটা ইউজুয়ালি একটু যেখানে যে এটা সাইজ ইনকম্পিটিবল হবে সেখানে আটকে যাবে, ইউজুয়ালি এটা আটকে যায় নেয়ার দ্য বেস। তাহলে যেখানে আটকে যাবে সেখানে পারফোরেশন হবে, যেখানে আটকে যাবে সেখানে প্রেশার ইফেক্টের জন্য ওয়াল এবং ফেকোলিতে যেখানে প্রেশার ইফেক্ট হবে সেখানে পারফোরেশন হবে। আর ক্যাটারাল যেটা, সেটার পারফোরেশন হবে ইসকেমিক পারফোরেশন, মানে থ্রোম্বোফ্লেবাইটিস হবে, থ্রোম্বোসিস হবে, ইসকেমিয়া হবে, এটা হবে নেয়ার দ্য টিপ। তাহলে পারফোরেশন অবস্ট্রাকটিভ টাইপের হবে নেয়ার দ্য বেস, আর ক্যাটারালে হবে নেয়ার দ্য টিপ। এইটুকুন মনে অনেক কথা বললাম, এইটুকুন মনে রাখলেই হবে। এটা পরীক্ষায়ও পড়তে পারে, রিটেনে, ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, সিনিয়র স্যাররা জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে দিস ইজ ডিফারেন্স বিটুইন অবস্ট্রাকটিভ অ্যান্ড নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস। আরেকটা কথা বলে রাখি যে অ্যাপেন্ডিসাইটিস কয় টাইপের যদি বলে সবসময় মনে করবা এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। স্ট্যান্ডার্ড সার্জিক্যাল বইতে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলে কোনো টার্ম নাই, এটা যেন মনে থাকে। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলে কোনো টার্ম নাই। কেন নাই এটা আমি তোমাদের বলেছি আগে। অ্যাপেন্ডিসাইটিস ক্রনিক অ্যাকুট কোলিসিস্টাইটিস আছে, ক্রনিক কোলিসিস্টাইটিস আছে, কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস নাই। অ্যাপেন্ডিসাইটিস যদি বারবার হয় তাকে আমরা বলি রিকারেন্ট অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অথবা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, নেভার ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। কেননা মানে এই যতবারই তার অ্যাপেন্ডিসাইটিস হয় এটা পরীক্ষা করে, অ্যাপেন্ডিক্সকে এক্সারসাইজ করে পরীক্ষা করে দেখা গেছে যে টিস্যুতে যে ইনফ্লামেটরি লিশন আছে এটা অলওয়েজ অ্যাকুট ইনফ্লামেটরি লিশন। অ্যাকুট ইনফ্লামেশনের ডেফিনেশন তোমরা জানো যে ইনভেডেড বাই অ্যাকুট ইনফ্লামেটরি টিস্যু ইজ ইনভেডেড বাই অ্যাকুট ইনফ্লামেটরি সেল। আর ক্রনিক ইনফ্লামেশনের ডেফিনেশন হচ্ছে যেখানে ফাইব্রোসিস থাকবে এবং ক্রনিক ইনফ্লামেটরি সেলের ইনভেশন থাকবে টিস্যুতে। তাহলে দিস ইজ টিস্যু ডায়াগনোসিস। তাহলে অ্যাপেন্ডিক্স যতবারই অ্যাপেন্ডিসাইটিস হয় কেটে দেখা গেছে যে এর মধ্যে অ্যাকিউট ইনফ্লামেটরি সেলের ইনভেশন হয়েছে, নেভার ক্রনিক ইনফ্লামেটরি সেল অর ফাইব্রোসিস। সুতরাং এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, রিকারেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অথবা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, নেভার ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, ফ্যালাসিতে যাবে না। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে
হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ উন্ড, হোয়াট ডু মিন বাই পেনেট্রেটিং অ্যান্ড পারফোরেটিং উন্ড। অনেক কথা আছে, সিম্পল ভাষায় বলি, উন্ডকে কিভাবে ক্লাসিফাই করা যায়। তোমরা জানো, তোমরা ফরেন্সিক মেডিসিনে পড়ে এসছো, অনেক কথা, এখানে এত কিছু বলার দরকার নাই। এখানে কিন্তু টপিক দুটো, একটা হলো টাইপ অফ উন্ড আর একটা হচ্ছে টাইপ অফ সার্জিক্যাল উন্ড, দুটো কিন্তু আলাদা জিনিস। সার্জিক্যাল উন্ড পরে আমরা আলোচনা করব, এখানে না। টাইপ অফ উন্ড, সিম্পল টাইপ অফ উন্ড। উন্ডকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। একটা কমন ক্লাসিফিকেশন তোমরা জানো, টাইডি অ্যান্ড আনটাইডি। টিডি আনটিডি বলে, অসুবিধা নাই, আসলে মোস্ট অফ দ্য সার্জনই আমরা টাইডি আনটাইডি। টাইডি কথাটার মানে কি? টাইডি কথাটার মানে হচ্ছে ক্লিন অ্যান্ড ফ্রেশ, ক্লিন অ্যান্ড ইভেন, ক্লিন অ্যান্ড ইভেন। তাহলে টাইডি আনটাইডি, টাইডি মানে হচ্ছে ক্লিন উন যখন হবে, তার মানে আমরা ইনসিশন দিয়ে যে উনটা তৈরি করি সেটা টাইডি উন। এবং এই ইনসিশনটা যদি ফ্রেশ হয়, উইদিন 6 আওয়ারের মধ্যে হয়, তাহলে সেটা হবে টাইডি উন। ইনসিশন দিলাম কিন্তু উনটা 6 ঘন্টার বেশি হয়ে গেছে, দেন ইট ইজ আনটাইডি উন্ড। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ক্লিন হতে হবে, একটা ফ্রেশ হতে হবে। টাইডি, তাহলে আনটাইডি মানে বাকিগুলো, ওইগুলো একটা হচ্ছে ক্লিন না, আর একটা হলো ওল্ড, আর একটা হচ্ছে আনইভেন, বলে বলে আনইভেন মানে উন্ডের মার্জিনটা ইভেন বা শার্প না, উন্ডের মার্জিনটা রেগুলার না, ইরেগুলার মানে ল্যাসারেটেড উন্ড, ল্যাসারেটেড মার্জিনটা, দেন ইট ইজ বল আনটাইডি উন্ড। আমি আর বেশি কিছু বোঝাতে চাচ্ছি না, বাকিটা তোমরা জানো। এটা একটা ক্লাসিফিকেশন। আর কি কি হতে পারে? এটা হতে পারে আরো নানা রকম ক্লাসিফিকেশন উন্ডের হয়। ওই যে ইনসিশনাল উন্ড, ল্যাসারেটেড উন্ড, পেনেট্রেটিং উন্ড, পারফোরেটেড উন্ড, এটা একটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অ্যান্ড ডেপথ, ব্রেথ অ্যান্ড ডেপথ অনুযায়ী। তাহলে একটা ইনসিশন উন্ড, ল্যাসারেটেড উন্ড আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না, এখানে পার্ট আছে, অনেক কথা আছে, আরও আসবে, কথাগুলো সব আসবে, আবার পরে আলোচনা করব। পেনেট্রেটিং উন্ড, পারফোরেটেড উন্ড, এটা নিয়ে কনফিউশন হয়। ফরেন্সিক মেডিসিনে অনেক কথাবার্তা আছে, এত জটিলতায় আমাদের যাওয়ার দরকার নেই। পেনেট্রেটিং আমরা কথা কখন বলবো, পারফোরেটিং কথা বলবো। পেনেট্রেটিং উন্ড হলো যে উন্ডের ডেপথটা লেন্থ থেকে বেশি। উন্ডের লেন্থ থেকে যদি ডেপথ বেশি হয়, তাহলে তাকে আমরা বলবো পেনেট্রেটিং উন্ড। আর পারফোরেটিং উন্ড হচ্ছে কোনো দুটো এপিথেলিয়ামকে যদি কমিউনিকেট করে কোনো উন্ড, তখন আমরা তাকে বলবো পারফোরেটিং উন্ড। এটা সহজ কথা। বা লুমেন বা ক্যাভিটিতে যদি রিচ করে কোনো উন্ড, লুমেন বা ক্যাভিটিতে যদি, তাকে আমরা বলবো পারফোরেটিং উন্ড। সহজ কথা, দুটো এপিথেলিয়াম সারফেস থেকে পেরিটোনিয়াম পর্যন্ত এটা পারফোরেটিং উন্ড। আবার ইন্টেস্টাইনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে ইট ইজ পারফোরেটিং উন্ড। পেনেট্রেটিং উন্ড হচ্ছে যেটা ডেপথটা লেন্থ থেকে বেশি হবে, তাহলে আমরা তাকে বলবো পেনেট্রেটিং উন্ড। তাহলে এইটুকুন আপাতত জানলেই হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পল দিস ইজ সার্জিক্যাল অ্যানাটমি, কলিসিস্টেক্টমি। তার মানে এটা কলিসিস্টেক্টমি অপারেশন সম্বন্ধে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। হোয়াট ইজ কলিসিস্টেক্টমি? যে বললাম যে প্রিপারেশন না থাকলে পারে ছোট ছোট জিনিসগুলো পরীক্ষার সময় আটকে যাওয়ার ঝুঁকি আছে। কোনোদিন শুনো নাই, এটা যেন না হয় টার্মগুলো। কলিসিস্টেক্টমি, হোয়াট ইজ কলিসিস্টেক্টমি? একটমি, সার্জিক্যাল এক্সিশন অফ দ্য গল ব্লাডার। তাহলে অ্যাপেন্ডিসেক্টমি কি? সার্জিক্যাল এক্সিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ইটস কল্ড অ্যাপেন্ডিসেক্টমি। পলিসিস্টেক্টমি হচ্ছে সার্জিক্যাল এক্সিশন অফ দ্য গল ব্লাডার। এখানে কি কি আসবে? পলিসিস্টেক্টমি কি কি ইনসিশন দিয়ে করা হয়, আগের দিনও একবার বলেছিলাম কি কি ইনসিশন দিয়ে। এটা কলিসিস্টেক্টমি আমরা দুইভাবে এখন করতে পারি, একটা ওপেন কলিসিস্টেক্টমি, একটা ল্যাপ্রোস্কোপিক কলিসিস্টেক্টমি। বা ওপেন কলিসিস্টেক্টমি হচ্ছে বিভিন্ন ইনসিশন দিয়ে করতে পারি, এখানে তোমাকে বিভিন্ন ইনসিশন সম্বন্ধে জিজ্ঞাসা করা হতে পারে। ল্যাপ্রোস্কোপিক কলিসিস্টেক্টমির স্টেপগুলো জিজ্ঞাসা করা হতে পারে। ল্যাপ্রোস্কোপিক কলিসিস্টেক্টমি আগের দিন আমি একটু বলেছি পোর্টগুলো সম্বন্ধে। কারণ ওপেন কলিসিস্টেক্টমি সম্বন্ধে একটা ইনসিশন সম্বন্ধে অন্তত বলি। কমন ইনসিশন হচ্ছে কলিসিস্টেক্টমি করার সময়, কমন ইনসিশন হচ্ছে ককার্স ইনসিশন।
ককার্স ইনসিশন। এই ইনসিশনটা কি বললাম? দিস ইজ এ সাবকোস্টাল ইনসিশন extending from the midline to the right lateral border of the transversus abdominis muscle অথবা tip of the ninth costal cartilage, right tip of the right ninth costal cartilage এই পর্যন্ত এক্সটেন্ড করবে। তাহলে কি হলো? এটা একটা সাবকোস্টাল ইনসিশন which is parallel to the costal margin, extending parallel to the costal margin 1 inch below and parallel to the 1 inch below and parallel to the coastal margin বা right coastal margin একভাবে বলতে পারো। তাহলে this is a subcostal incision which is 1 inch below and lateral to the right subcostal margin extending from the midline to tip of the ninth costal cartilage। এই পর্যন্ত যদি আমরা একটা ইনসিশন দেই তাকে আমরা বলবো ককার্স ইনসিশন। এই ইনসিশনটা যদি আমরা লেফট সাইডে দেই তাহলে কিন্তু আমরা সেটা ককার্স হবে না, সেটা লেফট সাবকোস্টাল হবে। তার জন্য খেয়াল থাকে, ককার্স শুধুমাত্র রাইট সাইডে যখন দেবো দেন ইট ইজ ককার্স ইনসিশন। এখানে আমরা কি কি স্ট্রাকচার কাটবো, আমি এখানে এই ইনসিশনটার মিড লেভেল নিয়ে বলি। এর মিডিয়ালি একরকম হবে, ল্যাটারালি আর একরকম হবে, ওখানে আমি যাচ্ছি না। এর মিড লেভেলে এই ইনসিশনটার মিড পয়েন্টে কি কি স্ট্রাকচার আমরা কাটতে হবে আমাদের কাটতে হবে। ফার্স্টে আমরা কাটবো স্কিন, দেন সাবকিউটেনিয়াস টিস্যু, দেন অ্যান্টেরিয়র রেক্টাস সিথ, দেন রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। ইয়েতে কিন্তু রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কাটা হয়, এটা যেন খেয়াল থাকে। ককার্স ইনসিশনে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কাটা হয়, আর আপার রাইট ট্রান্সভার্স ইনসিশন বা আপার লেফট ট্রান্সভার্স ইনসিশনে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কিন্তু কাটা হয় না, রিট্রাক্ট করা হয়, ল্যাটারালি রিট্রাক্ট করা হয়, এটা যেন খেয়াল থাকে। তাহলে আমরা স্কিনকে কাটবো, সাবকিউটেনিয়াস টিস্যুকে কাটবো, অ্যান্টেরিয়র রেক্টাস সিথকে কাটবো, একই লাইনে রেক্টাস অ্যাবডোমিনিসকে কাটবো, তারপরে পোস্টেরিয়র রেক্টাস সিথ, তারপর ফাসা ট্রান্সভার্সালিস, পেরিটোনিয়াম সব সহ আবার আরেকটা লেয়ারে কাটবো। এই সবগুলো আমাদের শার্প ইনসিশন দিয়ে কাটতে হবে, সবগুলো স্ট্রাকচার আমাদের কাটতে হবে। লেয়ারগুলো আমরা পরপর স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, অ্যান্টেরিয়র রেক্টাস সিথ, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, দেন পোস্টেরিয়র রেক্টাস সিথ, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনি, ফাসা ট্রান্সভার্সালিস অ্যান্ড পেরিটোনিয়াম, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাটি টিস্যু অ্যান্ড পেরিটোনিয়াম সব একসাথে তিনটে নিচের এই পোস্টেরিয়র রেক্টাস সিথের সঙ্গে একই সঙ্গে কাটা হয়, সবগুলো লেয়ার কাটা হয়। এরপরে আমরা কি করি, সিম্পল স্টেপগুলো বলে এরপরে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি যে কোলিলিথিয়াসিস তার আছে কিনা বা ক্যালকুলাস কোলিসিস্টাইটিস তার আছে কিনা, ডায়াগনোসিস কনফার্ম করি। তারপরে গল ব্লাডারটাকে আমরা আইসোলেট করি, জাস্ট সিম্পল স্টেপগুলো। গল ব্লাডারকে আইসোলেট করি, মপ দিয়ে আমরা আইসোলেট করি। কয়টা মপ দিতে হয় পরিষ্কার করে লেখা আছে, কয়টা মপ দিতে হয়। একটা লিভারের দিকে দিতে হয়, একটা ডিউডেনামের দিকে দিতে হয়, দুটো দিয়ে রিট্রাক্ট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আইসোলেট করি। তারপরে গল ব্লাডারকে আমরা সেপারেট করি, লিভার বেড থেকে সেপারেট করি। দেন সিস্টিক ডাক্টকে আমরা লাইগেট করি অ্যান্ড গল ব্লাডারকে এক্সারসাইজ করি। জাস্ট আমি স্টেপগুলো বলে গেলাম, এইটুকুন বললে যথেষ্ট। হ্যাঁ, বলছি আমি, হ্যাঁ ভুল বলছি, বলে যাচ্ছি আমি। গল ব্লাডারটাকে আইসোলেট করলাম, সেপারেট করলাম, সিস্টিক ডাক্ট অ্যান্ড সিস্টিক আর্টারি, প্রথমে সিস্টিক আর্টারি অ্যান্ড দেন সিস্টিক ডাক্ট লাইগেট করলাম, দেন গল ব্লাডার এক্সারসাইজ করলাম। স্টেপগুলো কি হলো, ইনসিশন দিলাম, ভিতরে ঢুকার পর ডায়াগনোসিস কনফার্ম করলাম, গল ব্লাডারকে আইসোলেট করলাম, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট অ্যান্ড সিস্টিক আর্টারিকে সেপারেট করলাম,
সিস্টিক আর্টারি অ্যান্ড সিস্টিক ডাক্টকে লাইগেট করলাম, গল ব্লাডারকে এক্সারসাইজ করলাম। দিস ইজ দ্য স্টেপ অফ কোলিসিস্টেক্টমি। আমি আরের থেকে বেশি বলতে চাচ্ছি না এখানে। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা কিন্তু তোমাদের কতদিন বলেছি, আমি এর আগেও বলেছি। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন ইন সার্জিক্যাল পেশেন্ট, ঠিক একই কোশ্চেন। এটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমি বলেছিলাম বিফোর অপারেশন, ডিউরিং অপারেশন, আফটার অপারেশন, এটা বলেছিলাম। এরপরে যেটা কোশ্চেনটা আছে হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, এই কোশ্চেনটা কিন্তু রিটেনে ম্যান্ডেটরি। এইটা পড়ুক বা এর পার্ট পড়ুক, এটা বিভিন্ন পার্টে, যেহেতু মার্ক থাকে কম, সুতরাং এর পার্ট বাই পার্ট কোশ্চেন উত্তর জিজ্ঞাসা করা হয়। অনেক সময় দেওয়া হয় হ্যাজার্ড অফ মিসম্যাচ ট্রান্সফিউশন, হ্যাজার্ড অফ লোকাল হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, অ্যালার্জিক হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, ইমিউন হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাজার্ড অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাজার্ড অফ ইনফেক্টিভ হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হলো মেটাবলিক হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন। দেখো কত রকম কোশ্চেন হতে পারে একটা উত্তর থেকে। খুব খুব ইম্পর্ট্যান্ট ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু রিটেন ভাইবার দুটোর জন্যই। প্রতিটা উত্তর যদি তুমি হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন এই স্টেপগুলো পরপর বলে যাও, শিখে যাও, তাহলে সব উত্তর তুমি করতে পারবা। লোকাল হ্যাজার্ড কি তোমরা জানো, কি হতে পারে লোকাল হ্যাজার্ড? লোকাল হ্যাজার্ড হচ্ছে যখন তুমি একটা আইভি ক্যানুলা দিবা, এক্সট্রাভ্যাসেশন হতে পারে, এখানে ফ্লেভাইটিস হতে পারে, ভেনে দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের থ্রম্বোফ্লেভাইটিস হইতে পারে, এখানে অ্যাবসেস হতে পারে, লোকালি অ্যাবসেস তৈরি হতে পারে, তাহলে এটা আমাদের লোকাল হ্যাজার্ড। পিগমেন্টেশন, এক্সট্রাভ্যাসেশন হলে পিগমেন্টেশন হয়ে যেতে পারে, এক্সট্রাভ্যাসেশন হলে দিস ইজ দ্য লোকাল হ্যাজার্ড। এরপরে হলো তোমার একটা একটা করে যদি বলি, অ্যালার্জিক রিয়াকশন কি কি হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, সব তুমি ঠিক করে দিলে। তো একজনের ব্লাডের যেসব অ্যালার্জেন আছে আর একজনের বডিতে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করতে, অ্যালার্জিক রিয়াকশন করতে পারে। একটা পাইরোজেনিক রিয়াকশন করতে পারে, পাইরোজেনিক সব পরীক্ষা করলেও পাইরোজেনিক রিয়াকশন হয়ে যেতে পারে, তাহলে দিস ইজ দ্য অ্যালার্জিক রিয়াকশন। হ্যাঁ, অথবা রিপিটেড ট্রান্সফিউশন যদি দাও তাহলে একজনের প্রোটিনের সাথে আর একজনের অ্যালার্জি তৈরি হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি হতে পারে, তাহলে দিস ইজ অ্যালার্জিক রিয়াকশন। তারপর হচ্ছে অটোইমিউন রিয়াকশন হতে পারে। অটোইমিউন রিয়াকশন যে পেশেন্ট ফিমেলদের ক্ষেত্রে হয় অটোইমিউন রিয়াকশন, ওই আরএইচ নেগেটিভ আরএইচ পজিটিভ নিয়ে যদি কোনো ঝামেলা হয়, ট্রান্সফিউশন হয়, বা অনেক ব্লাডের ফ্যাক্টর কতগুলো, অনেক আমরা যে আরএইচ অ্যান্টিজেন নিয়ে আলোচনা করি বা ব্লাড ফ্যাক্টর, আমরা তো দুটো ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর আর এবি অ্যান্টিজেন নিয়ে আমরা ব্লাড গ্রুপিং করি। এর বাইরেও কিন্তু ব্লাডের আরও অ্যান্টিজেন আছে যেগুলো আমরা কনসিডার করি না, অনেক অ্যান্টিজেন আছে ব্লাডে, তার এগেনস্টেও কিন্তু তার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। সুতরাং একটা রুগীকে বারবার ব্লাড ট্রান্সফিউশন দিলে তার বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভ বা অটোইমিউন ডিজিজের রিস্ক বেড়ে যায়, অটোইমিউনের ডিজিজের রিস্ক বেড়ে যায়। অটোইমিউন ডিজিজগুলো ফিমেলদের কেন বেশি হয়? মেডিসিনের কোর্সে দেখবা যে মোস্ট অফ দ্য অটোইমিউন ডিজিজ ফিমেলদের কেন বেশি হয়, মেলদের কেন হয় না? কেন মেলরা ডিফারেন্ট বডি অ্যান্টিজেনে এক্সপোজ হয় কম, বডি অ্যান্টিজেনে, কিন্তু ফিমেলরা হয়। কিভাবে হয়? ডিউ টু দ্য ডিফারেন্ট প্রেগন্যান্সি, বারবার প্রেগন্যান্সির জন্যে তার ডিফারেন্ট অ্যান্টিজেনে সে যখনই এক্সপোজ হবে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্যে ফিমেলদের অটোইমিউন ডিজিজ বেশি হয়। আমি ওখানে যেতে চাচ্ছি না। তাহলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, অটোইমিউন রিয়াকশন হতে পারে, লোকাল রিয়াকশন মানে হলো ইনফেক্টিভ ডিজিজ হতে পারে। সে কি কি আমি ছোটোগুলো আগে বলে যাচ্ছি। ব্লাড ট্রান্সফিউশনের জন্য স্পেসিফিক কিছু ইনফেক্টিভ ডিজিজ হতে পারে, এটা তোমরা জানো। এখানে যদি ভাগ ভাগ করে বলো, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল, অনেক কিছু বলতে পারো তোমরা। তাহলে ভাইরালের মধ্যে আছে খুব ইম্পর্ট্যান্ট 2-3টা ডিজিজের নাম না বললেই নয়, ভাইরাসের জন্যই হয়। কি কি হতে পারে তোমরা জানো? হেপাটাইটিস বি ভাইরাস হতে পারে, হেপাটাইটিস সি হইতে পারে, এইডস হতে পারে। এই কটা না বললেই নয়, এই 3টার নাম বলতেই হবে। ব্যাকটেরিয়া কি কি ডিজিজ হতে পারে? ব্যাকটেরিয়া কিছু ডিজিজ, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ, যদি তুমি কোনো ব্যাকটেরিয়ামিক বা সেপ্টিসেমিক ব্লাড নাও তাহলে আরেকজনের মধ্যে সেটা
হতে পারে, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ এটা হতে পারে, বিশেষ করে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দি মেনিনজাইটিস বেশি হতে পারে। তাহলে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ডেঞ্জারাস। সিফিলিস তো আছেই, সিফিলিসে আমরা ব্যাকটেরিয়াও বলি, আবার অনেক সময় দুটোর মাঝখানেও একটা বলি, স্পাইরোচিটাল ডিজিজও বলি। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, পয়েন্টগুলো বলে যাই। প্যারাসাইটিক ডিজিজের মধ্যে হচ্ছে ম্যালেরিয়া, যেন না ভুল না হয়, ম্যালেরিয়া। তাহলে এটা ইনফেক্টিভ কমপ্লিকেশন গেল। এরপর আছে ব্লাড ট্রান্সফিউশন ইটসেলফের জন্য কিছু কমপ্লিকেশন হতে পারে, সরি, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের জন্য কিছু কমপ্লিকেশন হতে পারে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের জন্য। সেটা কি কি? মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন হচ্ছে, এখানে দুটো জিনিস হবে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে একটা হবে হিমোলাইসিস। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের দুটো বেসিক মেকানিজম, একটা হচ্ছে হিমোলাইসিস আর একটা হচ্ছে হিমোগ্লোবিনিউরিয়া। দুটো। হিমোলাইসিসের জন্য কি হবে? তার শকে যেতে পারে রুগী, হিমোলাইসিসের জন্য শকে যেতে পারে, তার ইফেক্টিভ ব্লাড কমে যাবে, সে শকে যেতে পারে। আর হিমোগ্লোবিনিউরিয়ার জন্য কি হবে? তার অল বডি পিগমেন্ট আর নেফ্রোটক্সিক। তাহলে হিমোগ্লোবিনিউরিয়ার জন্য তার রেনাল ফেলিওর হবে। তাহলে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে কি হয়? হিমোলাইসিস, শক অ্যান্ড রেনাল ফেলিওর। এটুকুন মনে বেসিক জিনিস। এটা তারপরে তুমি যেভাবে সোজা সাজিয়ে লেখো না কেন। এরপর হচ্ছে ওভার ট্রান্সফিউশন। ওভার ট্রান্সফিউশন তার মানে হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। হোয়াট ইজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন? এই ডেফিনেশনটা কিন্তু ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আর সেফ ব্লাড ট্রান্সফিউশন, এই দুটো ডেফিনেশন অল্টারনেটিভলি তুমি রিটেনে পাবে, ম্যান্ডেটরি, একটা না একটা ডেফিনেশন তুমি পরীক্ষায় পাবে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ডেফিনেশন কি? আমি আগেও বলেছি, এটা ট্রান্সফিউশন অফ ব্লাড। হ্যাঁ, আমি এত ব্লাড ট্রান্সফিউশন যদি এতটা করি যেটা কারুর বডিতে যতটুকুন ব্লাড, আগে বাংলায় বলে নিই পরে আমি বলবো, যার বডিতে যতটুকুন ব্লাড আছে, কোয়ান্টিটি, যার বডিতে যতটুকুন ব্লাড আছে সেই পরিমাণ বা তার থেকে বেশি ব্লাড যদি আমি উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার পরে না, তাহলে একটা হচ্ছে ব্লাড যতটুকুন আছে বা তার থেকে বেশি, কম না, আর এক উইদিন 24 আওয়ার্সে যদি দেই, তাহলে কথাটা হবে কি? ট্রান্সফিউশন অফ ট্রান্সফিউশন ডেফিনেশনটা আসবে ট্রান্সফিউশন অফ, শব্দটা আমার ঠিক মনে হয় এই মুহূর্তে আসছে না, আমি বলছি তোমাদের। আচ্ছা, ট্রান্সফিউশন না, ওটা ভালো একটা কথা আছে। আচ্ছা আচ্ছা, ট্রান্সফিউশন অফ ইকুইভ্যালেন্ট অর এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড টু দ্যাট ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ডেফিনেশনটা ডেফিনেশন আছে, স্লাইডটা আসলে আমি দেখবো, আমার তো স্লাইড করা আছে, ঠিক ভালো একটা ডেফিনেশন আছে। এক্সেসিভ, আচ্ছা আচ্ছা, যেটা পরে আমি আসবো, তোমাদের এটা ক্লিয়ার করে দেবো, পরে বলে দেবো। এটা ডেফিনেশনটা আমার ভালো আসছে না, প্রোনাউন্সিয়েশনে আসছে না। একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, যেটা তোমরা ভুল করো। অনেকেই বলো 4 ইউনিটের বেশি ব্লাড ট্রান্সফিউশন বা 4 লিটারের বেশি ব্লাড ট্রান্সফিউশন, কোনো কোনো গাইডে আছে। বি কেয়ারফুল, এটা হবে না। মনে করো তুমি একটা একদিনের বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছ, তাকে এই ডেফিনেশনের মধ্যে তুমি ফিট করতে পারবে না। 5 লিটার, 4 লিটার, 3 লিটার, ইট ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যার জন্যে। হ্যাঁ, তাহলে ট্রান্সফিউশন অফ মোর দ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ইন্ডিভিজুয়াল ব্লাড, মানে যার যত, অর মোর দ্যান
দ্যাট অ্যামাউন্ট অফ ব্লাড। আমি পরে ক্লিয়ার করবো ডেফিনেশনটা তোমাদের, নাহলে আমি ইসে দিয়ে দেবো, পোস্টে দিয়ে দেবো ডেফিনেশনটা। তাহলে যার যতটুকুন ব্লাড আছে তার থেকে বেশি বা সেই পরিমাণ ব্লাড যদি উইদিন 24 ঘন্টার মধ্যে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন? ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন হচ্ছে দুটো, ভাগ করে বলবা। এই দুটোর মধ্যে আবার আমার আর একটা উত্তর হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। একটা হচ্ছে এক্সেস ভলিউম, আর একটা হচ্ছে মেটাবলিক ইফেক্ট। দুটো ইফেক্ট। এক্সেস ভলিউমের জন্য কি হবে? এক্সেস ভলিউমের জন্য একটা হবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, একটা হবে পালমোনারি ফেলিওর বা পালমোনারি ইডিমা। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, পালমোনারি ইডিমা, ঠিক আছে। একটা আছে, তাহলে এই দুটো হচ্ছে ভলিউমের সাথে সম্পর্কিত, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অ্যান্ড অ্যাকুট পালমোনারি ফেলিওর বা পালমোনারি ইডিমা, যেইভাবে বলেন, এক্সেস ব্লাড দিলে যেটা হবে, ওভার ট্রান্সফিউশন দিলে হবে। তারপর হচ্ছে মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্টে কি কি হবে? মেটাবলিক ইফেক্টের আবার মেটাবলিক পার্ট আর কোয়াগুল্যান্ট পার্ট, অ্যান্টিকোয়াগুল্যান্ট পার্ট, দুটো পার্ট আছে। মেটাবলিক ইফেক্টের মধ্যে কি হবে? মেটাবলিক ইফেক্টের মধ্যে হবে বেশি যদি ব্লাড দাও তুমি, হাইপোক্যালসেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপার ক্যালেমিয়া, আর কি রিডিউস 2,3-DPG। এগুলো কেন হবে, কমে যাবে কেন? ডিউ টু দ্য প্রিজার্ভ ব্লাড যদি আমি দেই, ব্লাড যদি প্রিজার্ভ ব্লাড দেই। আবার যদি তোমাকে কোশ্চেন করা হয় হোয়াট আর দ্য ইফেক্ট অফ স্টোরড ব্লাড ট্রান্সফিউশন, বলো না ব্লাড ট্রান্সফিউশনে অনেক কোশ্চেন। স্টোরড ব্লাড যদি তুমি দাও, জমা ফ্রিজে জমা করা ব্লাড যদি দাও, তার মেটাবলিক ইফেক্ট কি? এই যে এইগুলা, হাইপোক্যালসেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপার ক্যালেমিয়া, রিডিউস 2,3-DPG লেভেল। 2,3-DPG লেভেল কমে গেলে কি অসুবিধা হবে? অক্সিজেন কি হবে? অ্যাফিনিটিটা অ্যাফেক্টেড হবে। 2,3-DPG যদি না থাকে, টিস্যু লেভেলে অক্সিজেন রিলিজ হতে পারবে না। অক্সিজেন হিমোগ্লোবিন ডিঅ্যাসোসিয়েশন কার্ভ যেটা আছে, এখানে 2,3-DPGর কথা লেখা আছে। হাইপোক্যালসেমিয়া কেন হবে? এটা কিন্তু ঠিক জানতে হবে, হাইপোক্যালসেমিয়া কেন হবে। হাইপোক্যালসেমিয়া হবে ব্লাড যখন আমরা স্টোর করি, অ্যান্টিকোয়াগুল্যান্ট দেই, ওই অ্যান্টিকোয়াগুল্যান্টের মধ্যে অন অফ দ্য কম্পোনেন্ট আছে ক্যালসিয়াম, সরি সাইট্রেট, অন অফ দ্য কম্পোনেন্ট আছে সাইট্রেট। এই সাইট্রেটের সঙ্গে ব্লাডের যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম চিলেট করবে, কম্বাইন করবে, করে অ্যাক্টিভ ক্যালসিয়াম কমে যাবে, অ্যাক্টিভ ক্যালসিয়াম কমে যাবে। আর ক্যালসিয়াম হাইপোক্যালসেমিয়া হলে কি হবে? হাইপোক্যালসেমিয়া হলে নানা রকম ইফেক্ট হবে। একটা তো তোমরা জানো টিটানি হয়, আর একটা ব্যাড ইফেক্ট হচ্ছে হাইপোক্যালসেমিয়া যদি হয় তাহলে তার কোয়াগুলেশন হবে না, কারণ ক্যালসিয়াম হচ্ছে কোফ্যাক্টর। মোস্ট অফ দ্য কি বলে ক্লটিং মেকানিজমের, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সব মেকানিজমের স্টেপের মোস্ট অফ দ্য স্টেপে কোফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম না থাকলে তার কোয়াগুলেশন হবে না, সুতরাং ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে। হাইপোথার্মিয়া কি হবে? স্টোরড ব্লাড যদি আমি র্যাপিডলি দেই তাহলে স্টোরড ব্লাডের ইয়ে কম থাকে, টেম্পারেচার কম হবে, হাইপোথার্মিয়া হয়ে যাবে। আর একটা কি বললাম? হাইপার ক্যালেমিয়া, ব্লাড যত বেশি দিন স্টোর থাকবে তত সেলগুলো লাইসিস হবে। বলা হয় ব্লাড প্রতিদিন ফ্রিজে থাকার জন্যে বা স্টোরে থাকার জন্যে বা ব্লাড ব্যাংকে থাকার জন্যে 1% করে সেল ড্যামেজ হয়। তার মানে একদিন যদি ব্লাড থাকে তাহলে 1% সেল ড্যামেজ হয়, 3 দিন যদি থাকে 3% সেল ড্যামেজ হয়, আরবিসি ড্যামেজ হয়। ড্যামেজ মানে লাইসিস হয়, আরবিসি লাইসিস হয়। 7 দিন থাকলে 7%, এবং 30% আরবিসি যদি লাইসিস হয়ে যায় সে ব্লাড আর ব্যবহার করা যাবে না। এটা খুব বেসিক কথা। 30% ব্লাড সেল লাইসিস হয়ে গেলে সেই প্রিজার্ভ ব্লাড আর ব্যবহার করা যাবে না। তাহলে দিস আর দ্য
ম্যাসিভ ট্রান্সফিউশনের মেটাবলিক ইফেক্ট। আর একটা ইফেক্ট বাকি রয়ে গেল, সেটা হলো কি, সেটা হলো অ্যান্টিকোয়াগুল্যান্ট ইফেক্ট একটা আছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের, অ্যান্টিকোয়াগুল্যান্ট ইফেক্ট। সেটা কি হয়? অ্যান্টিকোয়াগুল্যান্ট ইফেক্ট কি হবে? ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি। ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি কি কি কারণে হবে? অলরেডি অনেকগুলো বলে ফেলছি আমি। ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি, স্টোরড ব্লাড দিলে ব্লিডিং টেন্ডেন্সি বা ফেলিওর অফ কোয়াগুলেশন হবে, কোয়াগুলেশন ফেলিওর হবে। যে কথা কেন হবে? নানা কারণে হবে। এক নাম্বার ওই যে বললাম হাইপোক্যালসেমিয়া। দুই নাম্বার হচ্ছে ব্লাড যত প্রিজার্ভ করা যাবে তত তার অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যান্ড প্লেটলেট কাউন্ট কমে যাবে। ব্লাড যদি প্রিজার্ভ করা হয় তাহলে কি কি কমতে থাকে? ফার্স্টে কমে ইমিডিয়েটলি প্রিজার্ভ ব্লাডে সাধারণত ডাব্লিউবিসি থাকে না, প্রিজার্ভ ব্লাডে কোনো অ্যাক্টিভ ডাব্লিউবিসি থাকে না। ফার্স্ট কমবে ডাব্লিউবিসি, দেন কমবে অ্যান্টিকোয়াগুল্যান্ট। অ্যান্টিকোয়াগুল্যান্ট কি কি? ফ্যাক্টর 5 অ্যান্ড ফ্যাক্টর 7 ইমিডিয়েটলি কমে যায়, অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকবে না। 3 নম্বর হলো প্লেটলেট। ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টা পরে ব্লাডে প্লেটলেট থাকে না। হ্যাঁ, তাহলে এই ফ্যাক্টরগুলো সব কমে যাবে, এর সবগুলো ইফেক্ট হবে ব্লিডিংয়ের উপরে। তাহলে ফেলিওর অফ কোয়াগুলেশন হবে। তাহলে দেখো হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন আমি কত কিছু বলে গেলাম। লোকাল ইফেক্ট, অ্যালার্জিক ইফেক্ট, অটো ইমিউন ইফেক্ট, তারপরে বলেছি মিসম্যাচ ট্রান্সফিউশন, হ্যাজার্ড অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এর মধ্যে মেটাবলিক ইফেক্ট, অ্যান্টিকোয়াগুল্যান্ট ইফেক্ট, অনেকগুলো আমি পরপর সব বলে গেলাম। তাহলে এগুলো তোমরা একটু দেখে নিও, বেলিলাভও সুন্দর করে দেওয়া আছে, দেখলে পারে। এর যে কোনো একটা পার্ট, সাধারণত পুরোটা দেওয়া হয় না, মার্ক থাকে 1-2, যে কোনো একটা পার্ট দেওয়া হয়। আচ্ছা, এর সঙ্গে আমি একটা কোশ্চেন একটু বলে যেতে চাই, পরে মনে থাকবে না। সেফ ব্লাড ট্রান্সফিউশন, হোয়াট ইজ সেফ ব্লাড ট্রান্সফিউশন? এটা কিন্তু বইতে ডেফিনেশন নাই, কিন্তু কোশ্চেনে থাকবে। কেন থাকবে? দিস ইজ ইন্টারন্যাশনাল প্রোটোকল। তোমরা দুটো ইন্টারন্যাশনাল প্রোটোকল ফলো করবা, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। একটা হলো ATLS, এটা সারা পৃথিবীব্যাপী একই জিনিস। সেফ ব্লাড ট্রান্সফিউশন কনসেপ্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল, বাট কনসেপ্টটা ইন্টারন্যাশনাল বাট কন্টেন্টটা ন্যাশনাল। কথাটার মানে কি? কনসেপ্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল, পৃথিবীব্যাপী সেফ ব্লাড ট্রান্সফিউশনের একটা WHO-র একটা গাইডলাইন। সেফ ব্লাড ট্রান্সফিউশন, সেফ ব্লাড ট্রান্সফিউশনের ডেফিনেশন কি? জুডিশিয়াল, এটা কিন্তু বইতে ডেফিনেশন পাবে না, কোনো গাইডও পেলেও পেতে পারে, নাও পেলে পাবে না। জুডিশিয়াল অ্যান্ড রেশনাল থেরাপিউটিক ইউজ অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। জুডিশিয়াল অ্যান্ড রেশনাল therapeutic use of blood and blood product. This is international concept, but national content, তার মানেটা কি? এই সেফ ব্লাড ট্রান্সফিউশনের জন্য নির্দিষ্ট কতগুলো টেস্ট করতে হবে। সেফ ব্লাড ট্রান্সফিউশন, এই টেস্টগুলো এক এক দেশে এক এক রকম। যেমন আফ্রিকা একরকম, আমাদের একরকম, আমেরিকা একরকম। কথাটার মানে কি? যে দেশে যে ডিজিজ এন্ডেমিক বা ব্লাডের মাধ্যমে ট্রান্সফিউজ করার ঝুঁকি থাকবে, ট্রান্সফিউজ তো না, ইনফেকশন ট্রান্সফার হয়, করার ঝুঁকি থাকবে, সেই দেশে সেইগুলো স্ক্রিনিং করতে হবে। যেমন ইয়েলো ফিভার আফ্রিকাতে করতে হয়, আমাদের করতে হয় না। ইবোলা আফ্রিকাতে করতে হয়, আমাদের করতে হয় না। আমাদের এখানে ম্যালেরিয়া করতে হয়, আমেরিকাতে ম্যালেরিয়া করতে হয় না। তাহলে দিস ইজ, এই গাইডলাইনটা, কনসেপ্টটা ইন্টারন্যাশনাল, বাট গাইডলাইন আমাদের ফলো করতে হবে ন্যাশনাল গাইডলাইন। এটা আরও ইম্পর্ট্যান্ট এই জন্যে, WHO এবং আমাদের সংসদ একটা আইন পাশ করছে যে সেফ ব্লাড ট্রান্সফিউশন কনসেপ্টটা সবার জন্যই ম্যান্ডেটরি। এই গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে। গাইডলাইন ফলো না করে কাউকে ব্লাড দেওয়া যাবে না। কারুর যদি আর্থিক সঙ্গতি না থাকে এইসব টেস্ট না করার, তাহলে সরকার সহযোগিতা করবে অথবা কেউ তাকে করবে,
কিন্তু এর দায়িত্ব ডাক্তার হিসাবে তুমি নিতে পারবে না। এই টেস্ট ছাড়া কাউকে রক্ত দেওয়া যাবে না, এটা অপরাধ, আইনের চোখে এটা অপরাধ। তাহলে সেফ ব্লাড ট্রান্সফিউশনে আমাদের এখানে কোশ্চেন হলো দুটো। সেফ ব্লাড ট্রান্সফিউশনে কি কি স্ক্রিনিং টেস্ট করতে হয়, আর একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনে আমরা কি কি টেস্ট করতে হয়। দুটো জিনিস। ব্লাড ট্রান্সফিউশনে আমাদের কি কি টেস্ট করতে হয় এই যদি বলি, তাহলে আমাদের করতে হবে ব্লাড গ্রুপিং করতে হবে। ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট দুইজনের ব্লাড গ্রুপিং করতে হবে। গ্রুপিং করার পর যদি গ্রুপিং মেলে, তারপরে আমরা স্ক্রিনিং করব। এই স্ক্রিনিংটা হচ্ছে সেফ ব্লাড ট্রান্সফিউশনের পার্ট। তাহলে সেফ ব্লাড ট্রান্সফিউশনে কি কি স্ক্রিনিং করতে হয়, এই সব ডিজিজ। আর স্ক্রিনিং করে যদি মেলে, তখন আমাদের ক্রস ম্যাচিং করতে হবে। মানে তিনটা স্টেপ। ব্লাড গ্রুপিং করতে হবে ডোনার অ্যান্ড রিসিপিয়েন্টের, স্ক্রিনিং করতে হবে ডোনারের, স্ক্রিনিং করতে হবে ডোনারের, আর ক্রস ম্যাচিং ডোনার অ্যান্ড রিসিপিয়েন্টের ব্লাড ক্রস ম্যাচিং করতে হবে। তিনটা স্টেপ। তাহলে গ্রুপিং যখন আমরা করি, এখানে আমরা এবিও গ্রুপ দেখি আর এইচ গ্রুপ দেখি, এটা তোমরা জানো। ক্রস ম্যাচিং কি করতে হয় সেটাও আমরা জানি। ক্রস ম্যাচিং হচ্ছে ডোনারের সেরামের সঙ্গে রিসিপিয়েন্টের সেরামের সঙ্গে ডোনারের ব্লাড সেলের আমরা ক্রস ম্যাচিং করি। আচ্ছা, এইবার হলো স্ক্রিনিং। এইবার এইটা হলো ন্যাশনাল প্রোটোকল। সেফ ব্লাড ট্রান্সফিউশনের ন্যাশনাল কন্টেন্ট কি কি ডিজিজের আমাদের স্ক্রিনিং করা মাস্ট করতেই হবে। আমাদের এখানে কোশ্চেন আসবে দুই রকম, কি কি ডিজিজের স্ক্রিনিং করতে হবে, কি কি টেস্ট করতে হবে। দুই ধরনের কোশ্চেন, কিন্তু আমি বারবার করে এগুলো জোর দিচ্ছি, এই জন্য পরীক্ষার সময় এগুলো গোলমাল হয়। ডিজিজ করতে হবে আমাদের, ডিজিজগুলো আগে বলি। ডিজিজ করতে হবে, আমরা আগেই আমাদের দেশে ছিল ম্যালেরিয়া ছিল, সিফিলিস ছিল, এই দুটো স্ক্রিনিং করতে হতো। এরপরে এখন যোগ হয়েছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্ড এইডস ভাইরাস। তাহলে এই ডিজিজগুলোর এগেনস্টে আমাদের টেস্ট করতে হবে। কি কি টেস্ট করি আমরা, এবার টেস্টগুলোর নাম। ম্যালেরিয়াতে আমরা কি টেস্ট করি, থিক ব্লাড ফিল্ম, থিক ব্লাড ফিল্ম। সিফিলিসে কি টেস্ট করি, ভিডিআরএল, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, স্ক্রিনিং টেস্ট। হেপাটাইটিস বি ভাইরাসে কি করি, এইচবিএস এজি। হেপাটাইটিস সি ভাইরাসে কি করি, NTHCV ভি। আর এইডসের কি করি আমরা, কি বলি, ওয়েস্টার্ন ব্লড টেস্ট। তাহলে আমি বুঝাতে পারছি বোধহয়। দিজ আর দ্য স্ক্রিনিং টেস্ট ফর সেফ ব্লাড ট্রান্সফিউশন ইন বাংলাদেশ। এটা আমেরিকাতে আলাদা, আর ইউরোপে আলাদা, আফ্রিকাতে আলাদা। এই কথাটা কিন্তু কেউ পড়াবে না, আমি বলে গেলাম, পরীক্ষায় কিন্তু থাকবে। আচ্ছা, একটু দেরি সময় যাচ্ছে, আমি বলে শেষ করি, নাহলে শেষ হবে না। অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, সিস্ট। আমি অ্যাপেন্ডিসেক্টমি এবার বলবো না, আমি একটু সিস্ট সম্বন্ধে বলে যাই। অ্যাপেন্ডিসেক্টমি রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন, এটা পরে আবার আসবে, না হয় পরে আমরা বলবো। ডিফাইন সিস্ট, সিস্টে অনেক কথাবার্তা আছে, এখন আমি এইটুকুনি বলবো, বেশি বলবো না। এখানে যে কোশ্চেন আছে, হোয়াট ইজ সিস্ট, ডেফিনেশন অফ দ্য সিস্ট। তোমরা জানো, localized abnormal collection of fluid lined by epithelium or endothelium। কি বললাম, লোকালাইজড অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল কথাটা কিন্তু বলতে হবে। অনেক জায়গায় আমাদের বডিতে লোকালাইজ কালেকশন আছে, সেটা কিন্তু সিস্ট না। যেমন স্ক্রোটামের মধ্যে আছে, ব্রেনের মধ্যে আছে, পেরিটোনিয়াল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটির মধ্যে আছে, দিস ইজ নট সিস্ট। জয়েন্ট ক্যাভিটির মধ্যে আছে। তাহলে অ্যাবনর্মাল লোকালাইজ কালেকশন অফ ফ্লুইড লাইন বাই এপিথেলিয়াম অর এন্ডোথেলিয়াম। অ্যাবনর্মাল কালেকশন আছে
কিন্তু নট লাইন বাই এপিথেলিয়াম আর এন্ডোথেলিয়াম, তাহলে কিন্তু এটা সিস্ট হবে না, এটা হবে সুডোসিস্ট, এবং আমরা পরে আসবো সুডোসিস্ট। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ সিস্ট। সিস্টের কিন্তু টাইপ করা যায় বিভিন্নভাবে, একটু দেখে নিও, পরের দিন আমরা আবার আলোচনা করব, আসবে কোশ্চেন ডিফারেন্ট টাইপ অফ সিস্ট। বিশেষ করে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা খুব জানতে হবে। হ্যাঁ, তোমরা অনেক সময় বলো কনজেনিটাল, অ্যাকোয়ার্ড, হ্যাঁ, এক্সটার্নাল, ইন্টারনাল, শুধু এটা জানলে হবে না, এটা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটাও জানতে হবে। আচ্ছা, সিস্টের কমপ্লিকেশন অফ দ্য সিস্ট, ট্রিটমেন্ট অফ দ্য সিস্ট, এগুলো জানতে হবে, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করব। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ এ সেবাসিয়াস সিস্ট। এই সেবাসিয়াস সিস্ট কীভাবে ডায়াগনোসিস করবো? তোমরা দম করে ফট করে বলে ফেলো যে পাংটাম দেখে, এটা ভালো উত্তর নয়, সবাই এটা অ্যাকসেপ্ট করবে না, কেউ কেউ হয়তো তোমাদের পড়ায়, তা না। কারণ কেন না সেটাও পরে আমি বলবো। এবার সেবাসিয়াস সিস্ট কোথায় হয়, আগে একটু বেসিক কথা বলি। সেবাসিয়াস সিস্ট কোথায় হয়? বডির যেখানেই সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, বডি সারফেস, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে সারফেসে, বডি সারফেসের যেখানে যেখানে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে সেখানেই সেটা সিস্ট হবে, সেবাসিয়াস সিস্ট হবে। সেবাসিয়াস গ্ল্যান্ড নেই কোন জায়গা? দুইটা জায়গায় নেই, পাম অ্যান্ড সোল। পাম অ্যান্ড সোল, শুধু পাম অ্যান্ড সোল বলবা, পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট বলার দরকার নাই। এটা একবার বলে আমি বিব্রত হয়েছিলাম। হ্যাঁ, কারণ পাম বইতে কিন্তু সোল অফ দ্য ফুট একটা আইটেমই আছে, কানিংহামে একটা আইটেমই আছে সোল অফ দ্য ফুট। কিন্তু আমার এক টিচার এটা নিয়ে আমাকে নাজেহাল করছিল যে সোল তো বডিতে একটাই আছে, অ্যানাটমিতে সোল আর কোথাও নাই। স্পিরিচুয়াল সোল থাকতে পারে, অ্যানাটমিতে সোল বলে আর কিছু নাই। সুতরাং সোল বললে পায়ের সোলই বোঝায়, পাম বললে পায়ের পামই বোঝায়, আর হাতের পামই বোঝায়, আর কিছু বলার দরকার নেই। যাই হোক, এটা ওই যে বললাম যে কোনো কথা যে জীবনে একেবারে শোনো নাই এমন যেন না হয়। এক একজন টিচার এক এক ধরনের অভিজ্ঞতা বর্ণনা করবে তোমাদের কাছে। যাই হোক, পাম অ্যান্ড সোলে সেবাসিয়াস গ্ল্যান্ড নাই, সুতরাং এখানে সেবাসিয়াস সিস্ট হবে না। সেবাসিয়াস গ্ল্যান্ড সব থেকে, সেবাসিয়াস সিস্ট সব থেকে বেশি হয় কোথায়? মাল্টিপল নাম্বারে হয়, অল্প জায়গার মধ্যে। সব থেকে বেশি হয় স্কাল্পে অ্যান্ড স্ক্রোটামে, এই দুই জায়গায় হেয়ারি এরিয়া, এবং এই দুই জায়গায় কিন্তু পাংটাম দেখা যায় না। পাংটাম থাকে না তা কিন্তু না, পাংটাম বোঝা যায় না। তাহলে যেখানে সব থেকে বেশি সিস্ট হচ্ছে সেবাসিয়াস সিস্ট, সেখানেই পাংটাম আমরা বুঝতে পারছি না। সুতরাং ইট ইজ নট দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বাট নট অনলি দ্য ডায়াগনস্টিক পয়েন্ট, এটা না। তাহলে কিভাবে তুমি ডায়াগনোসিস করবা? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তাহলে বলবা সেবাসিয়াস সিস্ট হচ্ছে এটি যে সাবকিউটেনিয়াস একটা সিস্ট আমরা পাবো, হুইচ ইজ এপিডার্ময়েড ইন অরিজিন। এপিডার্ময়েড মানে এপিডার্মিস থেকে আসবে, কিন্তু থাকবে হলো সাবকিউটেনিয়াস টিস্যু প্লেনে। এপিডার্মিস থেকে এসে সেবাসিয়াস সিস্টের আরেকটা নাম কিন্তু এপিডার্ময়েড সিস্ট। ওর সাথে ডার্ময়েড সিস্টের পার্থক্য হলো আরেকটা একই রকম সিস্ট আছে, ডার্ময়েড সিস্ট, সেটা আলাদা জিনিস। এটা এপিডার্মিস থেকে আসবে, এপিডার্মিস থেকে আসবে মানে সারফেস লেয়ার থেকে আসবে, কিন্তু থাকবে সাবকিউটেনিয়াস টিস্যুতে। তাহলে এটা একটা সাবকিউটেনিয়াস টিস্যুতে একটা সিস্ট থাকবে, যে সিস্টটা ফিক্স টু দ্য স্কিন, ফিক্স টু দ্য স্কিন। তাহলে সাবকিউটেনিয়াস টিস্যুতে একটা সিস্ট থাকবে। সিস্ট কিভাবে তুমি বুঝলে? তাহলে এই যে একটা সোয়েলিং থাকবে, আমি কিন্তু বলার সময় আমি পরে আবার গোছায় বলবো। সাবকিউটেনিয়াস টিস্যুতে একটা সিস্ট আছে, সাবকিউটেনিয়াস স্পেসে, টিস্যুতে না, স্পেসে একটা সিস্ট আছে। সিস্ট বুঝলে কিভাবে? তোমরা সিস্ট বলো, ধুম করে বলো ট্রান্সলুমিনেশন টেস্ট। সিস্ট যদি যেখানেই বলো আগে বলতে হবে ফ্লাকচুয়েশন টেস্ট, যে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ, এই জন্য আমি এখানে সিস্ট বলছি। ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ যদি হয়, যে যেখানেই ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে যে সোয়েলিংয়ে, সেখানে ট্রান্সলুমিনেশন করতে হবে, আগে ট্রান্সলুমিনেশন না, আগে ফ্লাকচুয়েশন। দিস ইজ দ্য স্টেপ। তাহলে এবার আমি যদি বলি সেবাসিয়াস সিস্ট, যেটা সাবকিউটেনিয়াস টিস্যুতে একটা সোয়েলিং থাকবে, দিস সোয়েলিং ইজ সিস্টিক
This swelling is fixed to the skin but free from underlying structure. সাবকিউটেনিয়াস টিস্যুতে আছে, তার মানে এটা ফ্রি টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স না, ইজেন্ট সাবকিউটেনিয়াস, বাট এটা ফিক্স টু দ্য স্কিন, স্কিনের সাথে ফিক্স কোন জায়গায় ফিক্স থাকবে? অ্যাট দি সাইট অফ পাংটাম। যদি পাংটাম দেখা যায়, যেখানে পাংটাম আছে ওই জায়গায় ফিক্স থাকবে। তাহলে কি হলো? সেবাসিয়াস সিস্ট একটা সাবকিউটেনিয়াস সোয়েলিং হুইচ ইজ নট fixed to the underlying skin but fixed to the skin, which is not fixed to the underlying muscle but fixed to the skin. This swelling is cystic. Transillumination test negative. Transillumination test negative. এই কয়টা কথা তোমাকে বললে সেবাসিয়াস সিস্ট হয়ে যাবে। তাহলে পাংটাম ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া। সেবাসিয়াস সিস্টের সঙ্গে একটা কথা বলে যাই, আবার আসবে কিনা আমি জানি না, শেষ করব বলে। সেবাসিয়াস সিস্ট চিকিৎসা না করলে কি কমপ্লিকেশন হবে, করলে কি কমপ্লিকেশন হবে, অপারেশন করলে কি কমপ্লিকেশন হবে, অপারেশন না করলে কি কমপ্লিকেশন, অপারেশন না করলে কি কমপ্লিকেশন হবে? ইট ইজ এ পোটেনশিয়াল সাইট অফ ইনফেকশন। কারণ এর ভিতরে ডিসকোয়ামেটেড এপিথেলিয়াম অ্যান্ড সেবাসিয়াস সিক্রেশন জমা থাকে, যেখানে লট অফ কলোনাইজ ব্যাকটেরিয়া থাকে। সুতরাং দিস ইজ দ্য পোটেনশিয়াল সাইট অফ ইনফেকশন। তাহলে না করলে কি হবে? ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হবে, আলসার হবে, ডিসচার্জিং সাইনাস হবে, এইগুলো হবে। আর একটা কমপ্লিকেশন না বললেই নয়, আমি লাস্ট বলছি কিন্তু তোমরা পারলে প্রথমেই বলবা। বেলিলাভের পৃষ্ঠায় ছবি দেওয়া আছে, সেটা কি? সেবাসিয়াস হর্ন হতে পারে। তাহলে কি কি বললাম? সেবাসিয়াস হর্ন হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে, ডিসচার্জিং সাইনাস হতে পারে, আলসার হতে পারে। এগুলো না বললেই নয়। এটা হলো সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রে। আর অপারেশন করলে কি কমপ্লিকেশন হবে? অপারেশন করলে কি কি কমপ্লিকেশন? একটাই ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন, সেটা হচ্ছে রিকারেন্স হতে পারে। রিকারেন্স, যদি আমরা পাংটামটা না বের করে আনি তাহলে রিকারেন্স হবে। কি ইনসিশন দিয়ে অপারেশন? অল ডিসচার্জিং সাইনাস, ফিস্টুলা অ্যান্ড সেবাসিয়াস সিস্ট। আবার বলে, অল ডিসচার্জিং সাইনাস, ফিস্টুলা অ্যান্ড সেবাসিয়াস সিস্ট। আমরা ইনসিশন দেব হচ্ছে ইলিপ্টিক্যাল ইনসিশন। ইলিপ্টিক্যাল ইনসিশন, যে ইনসিশন ইনক্লুড দ্য পাংটামটা, এই ইনসিশনের দুই দিকে যে ইনসিশন দেবো তার মাঝে পাংটামটা থাকবে, পাংটামটা সহ আমরা সিস্টটাকে বের করে ফেলবো। ইলিপ্টিক্যাল ইনসিশন, এটা যেন মনে থাকে। আজকে আর আমি কিছু বলছি না, যে দুটো কোশ্চেন বাদ থাকলো পরের দিন আমরা আলোচনা করব, মনে হয় অনেক হয়ে গেছে। আর কারুর কোনো কোশ্চেন আছে আজকে? অ্যাপেন্ডিসেক্টমি এবং রাইট প্যারামিডিয়ান ইনসিশন আমরা পরের দিন ডিসিশন আলোচনা করব। কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আমরা আচ্ছা, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ডেফিনেশন আমি বলেছিলাম, এটা শেষ করি বলে, ট্রান্সফিউশন
or replacement of blood equivalent or more to the patient's blood volume within 24 hours. Transfusion or replacement of blood equivalent or more to the patient's blood volume within 24 hours. Transfusion or replacement of blood equivalent or more to the patient's blood volume within the 24 hours.